Assalamu alaikum. Welcome, dear student. History of English Literature 2, GED 2231 or GED 247. আজকে আমরা পোস্ট মডার্ন লিটারেচার শুরু করে দেব। লাস্ট ক্লাসে আমরা মডার্ন লিটারেচার ক্লাসে আমাদের টপিক ছিল মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি ড্রামা। স্যামুয়েল বেকেটকে নিয়ে। স্যামুয়েল বেকেট সম্পর্কে আমরা যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে স্যামুয়েল বেকেট একাই ইংরেজি নাটকের গতিপথ পাল্টে দিলেন। তিনি একাই পুরো ধারণা নাটক সম্পর্কে সবার ধারণাটাকে বদলে দিলেন। সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন, যেটার অভাব আমরা বোধ করছিলাম। জর্জ বার্নার্ড শ। ওয়ালাইকুম আসসালাম। জর্জ বার্নার্ড শ সম্পর্কে আমরা আলোচনা করলাম যে জর্জ বার্নার্ড শ এত ট্যালেন্টেড একজন ড্রামাটিস্ট। অস্কার ওয়াইল্ড ছিলেন তার পর। জন মিলিংটন সিং কে পেলাম, টি.এস. এলিয়ট নাটক লিখলেন, এরপর আরো অনেকেই এলো, কিন্তু এরা কেউই নাটকে ওইরকম বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারেননি। মডার্ন পোয়েট্রি বলতে যেমন আগের পোয়েট্রির থেকে একেবারে অন্যরকম, মডার্ন ফিকশন বলতে যেমন আগের থেকে অনেকটাই অন্যরকম, পোয়েট্রি এবং ফিকশনে যেভাবে বৈপ্লবিক পরিবর্তনটা এসেছিল নাটকে ওইভাবে আমরা পরিবর্তনটা পাইনি। যে পরিবর্তনটা বেকেট করে দেখিয়েছিলেন। বেকেটের নাটকগুলো যখন আপনারা দেখবেন বা পড়বেন তখন দেখবেন যে এটা প্রচলিত নাটকের থেকে কত বেশি আলাদা। বেকেট হচ্ছেন সন্ধি যুগের নাট্যকার আমরা বলতে পারি। ওনার জন্ম আসলে সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে সাম গ্রেট চেঞ্জেস আর কামিং। মডার্ন পিরিয়ড থেকে আমরা পোস্ট মডার্ন পিরিয়ডে প্রবেশ করছি। এই সন্ধি যুগের একজন নাট্যকার ছিলেন স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট সম্পর্কে হালকা কথাবার্তা আমাদের শুরুতেই থাকবে। আজকে আমরা পোস্ট মডার্ন লিটারেচার শুরু করব। পোস্ট মডার্ন, উত্তর আধুনিক। পোস্ট মানে হচ্ছে পরবর্তী, উত্তর, মডার্ন আধুনিক। আমরা আধুনিক সাহিত্য, বিংশ শতাব্দীর সাহিত্যের যে আধুনিক সাহিত্য আমরা যাকে বলছি, এই আধুনিক সাহিত্যের টাইমলাইন শেষ হচ্ছে 1950-এর দশকে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হওয়ার পর এবং কেউ কেউ 1945-এই শেষ করেন, কেউ কেউ 50s-এ যান। মডার্ন ইংলিশ পিরিয়ড বলতে 1950-এর দশক পর্যন্ত আমরা বুঝবো। 50-এর পরের যে সময়টা, এই সময়টাতে আমরা পোস্ট মডার্ন লিটারেচারের উদ্ভব দেখতে পাই। আমরা যে দুটো আর্টিকেল থেকে পড়ব সেই দুটো আর্টিকেল হচ্ছেন একজন আমাদের বাংলাদেশেরই একজন রিসার্চার শিরিন আফরোজ, ওনার আর্টিকেল থেকে আমরা স্টাডি করব। আরেকজন পাকিস্তানের একজন এমআর রিজাই, তার আর্টিকেল থেকেও আমরা কিছু পড়াশোনা করব। এই দুই মিলিয়ে শিরিন আফরোজ মিলিয়ে আমরা আমাদের এই সিলেবাসে পোস্ট মডার্নিজম সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মোটামুটি পোস্ট মডার্ন লিটারেচারের কিছু বৈশিষ্ট্য, পোস্ট মডার্ন লিটারেচারের সংজ্ঞা যদি সম্ভব হয় আমরা বের করার চেষ্টা করব। What is postmodern literature? What should be a perfect definition for postmodern literature? And what should be the characteristics of postmodern literature? এই উত্তরাধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য কি হতে পারে? আমরা প্রথমেই এমআর রেজাই
এমর রেজাইর আর্টিকেল থেকে অল্প একটু আমরা পড়ব, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর্টিকেলটার নাম হচ্ছে পোস্ট মডার্নিজম ফিচার্স ইন ইংলিশ লিটারেচার, এমর রেজাই ফ্রম উনি ফ্রম ইন্ডিয়া, ওসমানিয়া ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ, ইন্ডিয়া। এমর রেজাই উনার আর্টিকেলের সেকেন্ড পেজে ডিসকাশন পার্টটা থেকে আমরা একটু পড়ব। প্রথমে, পোস্ট মডার্নিজম, উত্তরাধুনিকতা। পোস্ট মডার্নিজম is a fairly recent phenomenon. আইডিয়ার দিক থেকে উত্তরাধুনিকতা এটা বেশ নতুন একটি ধারণা, and is more evident in America and France than in England. পোস্ট মডার্নিজম অথবা পোস্ট মডার্ন লিটারেচার বেশি প্রভাব বিস্তার করেছে আমেরিকা এবং ফ্রান্সে, রাদার দ্যান ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে অতটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, এক্সেপ্ট ইন দ্য ফিল্ড অফ ড্রামা। শুধুমাত্র একটা জায়গায় পোস্ট মডার্নিজম প্রবেশ করতে পেরেছে মোটামুটি সফলভাবে, সেটা হচ্ছে নাটকে। কার নাটকে? যেটা আমরা গত ক্লাসে আলোচনা করে শেষ করেছিলাম, শেষের দিকে বলেছিলাম স্যামুয়েল বেকেট। একমাত্র বেকেটের নাটকের মাধ্যমে ইংল্যান্ডে পোস্ট মডার্নিজমের কিছু আভাস আমরা পাই। বেকেট বিং সেটেলড ইন ফ্রান্স, বেকেট মূলত ফ্রান্সেই সেটেলড ছিলেন। ওনার ওয়েটিং ফর গডো নাটকটা প্রথমে উনি ফরাসি ভাষায় লিখেন, পরে তিনি সেটা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করেন। বেকেট বিং ফ্রেঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ রাইটার, স্যামুয়েল বেকেট উনাকে অনেক সময় ফ্রেঞ্চ রাইটার হিসেবে উনার পরিচয় পাবেন, কখনো কখনো ইংলিশ রাইটার হিসেবে পাবেন। উনি দুই ভাষাতেই সমান দক্ষ ছিলেন, বোথ ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ রাইটার। স্যামুয়েল বেকেট হি শোড পোস্ট মডার্নিস্ট টেন্ডেন্সিস। উনি ওনার নাটকে এই উত্তরাধুনিক যে মনোভাব, উত্তরাধুনিক বৈশিষ্ট্যগুলো উনি প্রকাশ করতে পেরেছিলেন, সক্ষম হয়েছিলেন। হি শোড পোস্ট মডার্নিস্ট টেন্ডেন্সিস মোর দেন এনি আদার ইংলিশ রাইটার। অন্য যে কোনো ইংরেজি লেখকের চাইতে উনি বেশ সফলভাবে পোস্ট মডার্নিজমটা লিটারেচারে, সাহিত্যে ইনক্লুড করতে পেরেছেন। সেই হিসেবে আমরা বলতে পারি ইংলিশ লিটারেচারে, ব্রিটিশ লিটারেচারে পোস্ট মডার্নিজম মোটামুটি প্রথম প্রকাশ পাচ্ছে স্যামুয়েল বেকেটের নাটকের মাধ্যমে। His plays as well as novella are typical examples of post-modernist writing. স্যামুয়েল বেকেট উনি নভেলাও লিখেছেন, শর্ট নভেল, এবং উনি বেশ বেশ কটি উল্লেখযোগ্য নাটক লিখেছেন, ওয়েটিং ফর গডো ফর এক্সাম্পল। এখানে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পোস্ট মডার্নিস্ট টেন্ডেন্সি খুঁজে পাই। আরো যারা যারা পোস্ট মডার্নিস্ট নিজেদেরকে দাবি করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন, তা ভুল আছে, PYN হবে, PYNCHON। থমাস পিনচন, জন বার্থ, কার্ট ভনিগট, লিওনার্ড মাইকেলস, এখানে বেশ কিছু নাম আছে। আমরা পরবর্তীতে নামগুলো আরো ভালোভাবে স্টাডি করব। আপাতত এইখানে আমরা এই প্রথম অংশটুকুতে, এই প্যারাগ্রাফের ফার্স্ট পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্যামুয়েল বেকেট উনি প্রথম সফলভাবে ইংরেজি সাহিত্যে পোস্ট মডার্নিজমকে নিয়ে আসলেন। স্যামুয়েল বেকেটের হাত ধরেই এলো। উনার নাটকে, উনার নভেলা গুলোতে আমরা পোস্ট মডার্ন কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। এখন পোস্ট মডার্ন বৈশিষ্ট্যগুলো কি কি? পোস্ট মডার্ন বৈশিষ্ট্যগুলো কি কি? পোস্ট মডার্নিস্ট রাইটার্স, যারা উত্তরাধুনিক সাহিত্যিক, they break away from all the rules and seek alternative principles of composition conforming to their content of existential thought. কঠিন কথা, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। সকল নিয়ম কানুন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সকল নিয়ম কানুন ভেঙে
তারা অন্যরকম সাহিত্য রচনায় নিয়োজিত হলেন। দে সিক অল্টারনেটিভ প্রিন্সিপল, তারা বিকল্প, প্রতিষ্ঠিত যেসব নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন ভেঙে তারা বিকল্প পদ্ধতিতে সাহিত্য রচনার পথ খুঁজছেন। অল্টারনেটিভ প্রিন্সিপলস অফ কম্পোজিশন, কিভাবে কম্পোজ করা যায়, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, অন্য কোনো পদ্ধতি, নতুন কোনো পদ্ধতি, কনফর্মিং টু দেয়ার কন্টেন্ট অফ এক্সিস্টেন্সিয়ালিস্ট থট। যারা মূলত পোস্ট মডার্নিস্ট তারা এক্সিস্টেন্সিয়ালিস্ট, তারা অস্তিত্ববাদী। তাদের কথা হচ্ছে আমাদের অস্তিত্বই প্রথম, তারপর হচ্ছে নিয়ম কানুন। আমরা নিয়ম কানুনের জন্য বাঁচবো না, আমরা বাঁচার জন্য বাঁচবো। আমাদের অস্তিত্ব আমাদের হাতে, আমাদের নিয়তি আমরা ঠিক করব। সেক্ষেত্রে সাহিত্যিকরা বলছেন যেহেতু আমাদের জীবনটাকে সাজিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, আমাদের জীবনের গল্প আমরা আমাদের মতো করে বলবো। পুরাতন সাহিত্যিকদের নিয়মানুযায়ী যদি আমরা গল্প বলতে চাই তাহলে তো সেটা আমাদের গল্প হবে না। আমরা যদি ভিক্টোরিয়ান স্টাইলে যদি গল্পটা বলতে থাকি তাহলে তো এটা হবে না। বিশেষ করে মডার্ন পিরিয়ডে যে রিয়াকশনটা শুরু হয়েছিল, অ্যান্টি ভিক্টোরিয়ান, অ্যান্টি রোমান্টিক, অ্যান্টি নিওক্লাসিক্যাল, পুরাতন যত নিয়ম কানুন সবগুলোর প্রতি যে একটা বিদ্বেষ, এটা মডার্ন পিরিয়ডে শুরু হয়েছিল, সেইটারই একটা কন্টিনিউশন চলছে। যত দিন যাচ্ছে তত বেশি রিয়াকশন, বিশেষ করে ভিক্টোরিয়ান রুলস এর বিরুদ্ধে, নিওক্লাসিক্যাল রুলস এন্ড রেগুলেশন, এসবের বিরুদ্ধে যত দিন যাচ্ছে তত বেশি রিয়াকশন। পোস্ট মডার্নিস্টদের কথা হচ্ছে আমরা আমাদের গল্প বলবো আমাদের মতো, ব্রেকিং অফ অল দ্য রুলস অ্যান্ড সিকিং ফর অল্টারনেটিভ প্রিন্সিপলস অফ কম্পোজিশন। কিভাবে কম্পোজ করা যায় বিকল্প ভাবে, আরো বেশি পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। মডার্ন পিরিয়ডে তো আমরা দেখেছি পোয়েট্রিতে প্রচুর পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, ফিকশনে, ড্রামাতেও শুরু হয়ে গেছে বেকেটের হাত ধরে। মানে সাহিত্যের সকল শাখায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। পুরাতন স্টাইল এখন আর কেউ ফলো করবে না, সবকিছু এক বাক্যে বাতিল করে দেয়া হচ্ছে। তাহলে যারা পোস্ট মডার্নিস্ট তাদের উদ্দেশ্যটা কি আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। দ্য পোস্ট মডার্নিস্ট যারা যারা উত্তর আধুনিক বলে নিজেদেরকে দাবি করছে তাদের কথা কি, দে সিক, তাদের উদ্দেশ্য, তারা খুঁজছে, দে আর সিকিং, তারা কি খুঁজছে, দে সিক টু ক্যাপচার হিউম্যান সিচুয়েশন। তারা মানুষের যে সিচুয়েশন, মানুষ যে পরিবেশে আছে, মানুষ যে সিচুয়েশনে আছে, সেই সিচুয়েশনটাকে তারা তুলে ধরতে চায় সাহিত্যে। মানুষ এখন কোন অবস্থায় আছে, মানুষ কিভাবে বেঁচে আছে, সত্যিকার অর্থেই মানুষ কিভাবে বেঁচে আছে, এখন মানুষ কিভাবে বেঁচে আছে, ভিক্টোরিয়ান যুগে মানুষ কিভাবে বেঁচে ছিল সেটা এখন ফলো করলে কাজ হবে না। এখন আমাদের লক্ষ্য করতে হবে এখন মানুষরা কিভাবে বেঁচে আছে। টু সিক টু ক্যাপচার হিউম্যান প্রেডিকামেন্ট, মানুষের অবস্থা, সার্বিক অবস্থাকে সাহিত্যের মাধ্যমে তুলে ধরতে হবে। দে সিক টু ক্যাপচার হিউম্যান সিচুয়েশন ইন ইটস মোস্ট কনসেন্ট্রেটেড ফর্ম। মানুষ সত্যিকার অর্থে কিভাবে বেঁচে আছে, মানুষের সুখ দুঃখ, মানুষের আবেগ, মানুষের যে মানসিক অস্থিরতা, মানসিক যন্ত্রণা, সাইকোলজিক্যাল ইমব্যালেন্স, এই যে ভারসাম্যহীনতা, এই সবকিছু সাহিত্যের মাধ্যমে তুলে ধরতে হবে অ্যাকুরেটলি। টু ক্যাপচার হিউম্যান সিচুয়েশন ইন ইটস মোস্ট কনসেন্ট্রেটেড ফর্ম অ্যান্ড রেন টু এমপ্লয় এ ফর্ম। এমন একটা আকৃতি, এমন সাহিত্যের এমন একটা ফর্ম তারা খুঁজে বেড়াচ্ছেন হুইচ ক্যান ফুলি অ্যাসিমিলেট হিউম্যান এক্সিস্টেন্স। মানুষের অস্তিত্বটাকে প্রকৃতভাবে একদম খাঁটি, জেনুইন, একদম অরিজিনাল রূপে আমাদের সামনে যেন তুলে ধরা হয়। মানুষের অস্তিত্ব, মানুষের জীবন ধারণ, জীবন যাপন, which is capable of accommodating the meaninglessness, purposelessness and absurdity of human existence। শেষের কথাগুলো দেখেন, মিনিংলেসনেস অর্থহীনতা, পারপাসলেসনেস লক্ষ্যহীনতা, অ্যাবসার্ডিটি অসম্ভাব্যতা অফ হিউম্যান এক্সিস্টেন্স। আমরা বিশেষ করে ফিরে যাব লজিক এন্ড রিজন,
of neoclassical period, age of reason, enlightenment যখন আসলো তখন থেকেই মানুষ যুক্তির উপর গুরুত্ব দিচ্ছে। তারপর যদিও রোম্যান্টিসিজম আসলো, কিন্তু যুক্তির ধার কিন্তু, লজিকটা কিন্তু ফেরত আসছে। ভিক্টোরিয়ান পিরিয়ডেও মানুষের একটা বিশ্বাস ছিল যে আমাদের জীবনের একটা অর্থ আছে, আমাদের সবার জীবনেরই একটা লক্ষ্য আছে, পারপাস আছে, এবং দেয়ার ইজ এ লজিক বিহাইন্ড আওয়ার এক্সিস্টেন্স। আমাদের এই বেঁচে থাকার পেছনে একটা মিনিং, একটা হিডেন লজিক আছে। দেয়ার ইজ সাম লজিক ইন আওয়ার এক্সিস্টেন্স। কিন্তু যারা পোস্ট মডার্নিস্ট, তারা আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন যে আমাদের জীবনটা অ্যাকচুয়ালি মিনিংলেস, আমাদের জীবনটা আসলে অর্থহীন। কেমন অর্থহীন? মানে এটা নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে অর্থহীন। সেটা কেমন? অর্থ মানে কি? আমরা কোনো কিছুর অর্থ বানিয়ে সেটা, যেমন ফর এক্সাম্পল জটিল, কমপ্লেক্স। এই কমপ্লেক্স শব্দটার মানে কি? নট সিম্পল। আমরা অর্থ ঠিক করে দিয়েছি, ওই অর্থ অনুযায়ী আমরা এই শব্দটাকে ব্যবহার করি। এখন কেউ যদি আপনাকে এসে বলে যে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তুমি ম্যাজিস্ট্রেট হবে, এটাই হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য, পারপাস। তোমার জীবনের মিনিং কি? তোমার জীবনের মিনিং হচ্ছে মানুষকে সাহায্য করা, আমাদেরকে দিস ইজ দ্য লজিক অফ ইউর এক্সিস্টেন্স। এখন আপনাকে যদি এটা মাথায় ধরিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনি ধরে নেবেন, ও আচ্ছা, এই হচ্ছে আমার তাহলে জীবনের মানে, তাহলে তো আমাকে বিসিএস ক্যাডার হইতেই হবে। তাহলে আমাকে তাহলে তো টিচার হইতে হবে, টিচার হয়ে আমাকে মানুষের সেবা করতে হবে, সবসময় মানুষের সেবা করতে হবে। আমরা এই উদ্দেশ্য নিয়ে যখন আমরা ধীরে ধীরে নিজেদেরকে বড় হোঁচট খেটের পাই যে অ্যাকচুয়ালি আমাদের মুরব্বীরা আমাদেরকে জীবনের যে অর্থের কথা বলেছেন, জীবনের যে লক্ষ্যের কথা বলেছেন, এগুলো অ্যাকচুয়ালি ফ্যাব্রিকেটেড, এগুলো আসলে র্যান্ডম, এগুলো আমরা আমাদের নিজেদের বানানো। এখন আমাদের নিজেদের বানানো নিয়মেই যদি আমাকে চলতে হয়, তাহলে আমি অন্যের বানানো নিয়মে কেন চলবো? আমি কেন না আমার নিয়মে না চলি? একটা মিনিং কেউ একজন বলে গেছেন, ওইটাই পালন করতে হবে এমন কোনো কথা না। লাইফ ইজ মিনিংলেস অ্যান্ড উই শুড ইউজ দ্যাট মিনিংলেস। দিতে পারবে না, আমি আমার মিনিং আমি তৈরি করব। তাহলে মিনিংলেসনেসটাকে কিন্তু আমি ফ্রাস্ট্রেশনে নিচ্ছি না, এটা কিন্তু আমি নেগেটিভ অর্থে নিচ্ছি না, এটা পজিটিভ অর্থে নিচ্ছি। যে মিনিংলেস মানে কি? অন্যের দেয়া মিনিং আমি মেনে নেব না। লাইফ ইজ মিনিংলেস, দ্যাট ইজ ওয়াই আই নিড টু গিভ ইট মিনিং। আমি আমার জীবনটাকে মিনিং দেব, অর্থ দেব। এরপর পারপাসলেসনেস, আমার জীবনের যে একটাই উদ্দেশ্য। আমি যদি ম্যাজিস্ট্রেট না হতে পারি, আমার জীবন ব্যর্থ। আমি যদি টিচার না হতে পারি, আমার জীবন ব্যর্থ। এইরকম যদি কেউ চিন্তা করে, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। আমার লাইফের একটাই পারপাস, ওইটা না হলে আমি ধ্বংস হয়ে যাব, এটা ভুল ধারণা। দেয়ার ইজ নো পারপাস ইন লাইফ। অন্যের দেয়া পারপাসে আমি চলবো না, আমার পারপাস আমি নিজেই তৈরি করব। আওয়ার লাইফ ইজ পারপাসলেস অ্যান্ড উই শুড ওয়ার্ক টুয়ার্ডস ইট। যেহেতু আমাদের জীবনে কোনো মিনিং নাই, কোনো পারপাস নাই, অতএব আমাকে মিনিংটা তৈরি করে নিতে হবে, আমার পারপাস আমাকে তৈরি করে নিতে হবে। দেয়ার ইজ নো লজিক বিহাইন্ড আওয়ার এক্সিস্টেন্স। কোনো ধ্রুব সত্য, কোনো আলটিমেট ট্রুথ, আলটিমেট অ্যাকচুয়ালি ইন আওয়ার হ্যান্ড। আমার লজিক আমি তৈরি করে নেব, অন্যের লজিকে আমি চলবো না। এই কথাগুলো আমাদেরকে ধারণ করতে হবে, ভেতরে বুঝতে হবে। অন্যেরা কেন আমাদের মাথায় বারবার কাঁঠাল ভেঙে খেয়ে যাবে? অন্যরা কেন বারবার আমাদের উপর দিয়ে ফায়দা হাসিল করে তারা আমাদের নিঃস্ব করে দিয়ে চলে যাবে? এই যে মানুষের প্রেডিকামেন্ট, এই যে মানুষের বর্তমান অবস্থা, ছোটবেলা থেকেই আমাদেরকে ভুল শেখানো হচ্ছে, আমাদেরকে ভুল মিনিং শেখানো হচ্ছে, ভুল পারপাস, ভুল লজিক শেখানো হচ্ছে। এবং আমরা
এক একজন ভেড়া হিসেবে বেড়ে উঠছি। উই অল আর শিপস। আমাদের বলা হচ্ছে এটা করো, আমরা ওইটাই করছি অন্ধের মতো, বোকার মতো আমরা সেই পুরাতন পথে হাঁটছি। এখন কথা হচ্ছে, আমার জীবনের অর্থ তৈরি করার দায়িত্ব আমার। আমি অন্যের অর্থে চলবো না। আমার জীবনের পারপাস আমি তৈরি করব, অন্যের পারপাস অনুযায়ী আমি চলবো না। আমার লজিক আমি ক্রিয়েট করব। এই যে এক্সিস্টেন্সিয়ালিস্ট অ্যাটিচিউড, এই জিনিসটা সাহিত্যেও প্রতিফলিত হলো। উত্তরাধুনিক সাহিত্যিকরা তারা বলছেন ওই পুরাতন নিয়ম অনুযায়ী আমরা আমাদের গল্প কেন বলবো। 200 বছর আগের নিয়ম অনুযায়ী 200 বছর আগের গল্প বলা যেতে পারে, কিন্তু আমি যদি এখনকার গল্প বলতে চাই তাহলে তো আমাকে এখনকার নিয়ম ফলো করতে হবে, মানে এখনকার নিয়ম আমাকে তৈরি করতে হবে। পোস্ট মডার্ন লিটারেচারের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর এখানে বেশ কিছু নাম আছে: ফ্র্যাগমেন্টেশন, প্যারাডক্স, কোয়েশ্চেনেবল ন্যারেটরস, কন্ট্রাডিকশন, সার্কিট। এই যে এই বিষয়গুলো আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট মডার্ন লিটারেচার। এমা রেজাই উনিও উনার মতো করে ব্যাখ্যা করেছেন, তবে উনার ব্যাখ্যাগুলো একটু জটিল। আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে যদি দেখতে চাই তাহলে শিরিন আফরোজের যে আর্টিকেলটা সেটা আপনাদের জন্য সহজ হবে, যেটাতে আমরা অ্যাকচুয়ালি আজকে ফোকাস করব। এই আর্টিকেলটাই মূলত আমরা ফোকাস করব আজকে: পোস্ট মডার্ন লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স বাই শিরিন আফরোজ। লেটস স্টার্ট। আমি আরেকবার একটা ইনভিটেশন দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। যদি কোনো কারণে কারো জয়েন করতে অসুবিধা হয় আমাকে জানাবেন, কারণ লেকচারের ভিতরে ঢুকে গেলে অনেক সময় হয়তো আমি ওই জিনিসগুলো খেয়াল করতে পারি না। স্ক্রিন চলে গেলে কথা বুঝতে সমস্যা হলে বলবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপিট, যতবার রিপিট করে বলা যায়। ওকে, পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য থাকলে আমরা কোন সাহিত্যকে পোস্ট মডার্ন বলে আখ্যায়িত করতে পারি? Postmodern literature is a type of literature that came to prominence after World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। মূলত 1950-এর পর আস্তে আস্তে postmodern literature is a form of literature which is marked both stylistically and ideologically. পোস্টমডার্ন লিটারেচারের একটা সংজ্ঞা শিরিন আফরোজ দেওয়ার চেষ্টা করছেন। পোস্টমডার্ন লিটারেচার ইজ আ ফর্ম অফ লিটারেচার। পোস্টমডার্ন লিটারেচার, উত্তরাধুনিক সাহিত্য, এমন এক ধরনের সাহিত্য হুইচ ইজ মার্কড, যেটা চিহ্নিত হয় বোথ স্টাইলিস্টিক্যালি অ্যান্ড আইডিওলজিক্যালি, ফিলসফির দিক থেকে এবং কৌশল এবং দর্শনের দিক থেকে একটু আলাদা। কিভাবে আলাদা? বাই আর রিলায়েন্স অন, পোস্টমডার্ন লিটারেচার নির্ভর করে, পোস্টমডার্ন লিটারেচার রিলাইজ অন সাচ লিটারেরি কনভেনশন, কিছু সাহিত্যিক ধারা আছে, কিছু সাহিত্যিক প্রথা আছে, এগুলো সে ফলো করে। যেমন ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন এটা একটা প্রথা, এটা একটা মানে স্টাইল আমরা বলতে পারি। ফ্র্যাগমেন্টেশন, দিস ইজ অ্যাকচুয়ালি আ স্টাইল। উত্তরাধুনিক সাহিত্যে আমরা প্রচুর পরিমাণে ফ্র্যাগমেন্টেশন খুঁজে পাই। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে খণ্ড, টুকরো। ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে ইনকমপ্লিট পার্ট। আপনারা যারা ওই গ্রামারে অলরেডি ফ্র্যাগমেন্ট পড়ে এসেছেন আশা করি। ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা ফ্র্যাগমেন্ট বলি। ফ্র্যাগমেন্টেশন শুধুমাত্র সেন্টেন্সে না, এটা অনেক কিছুতেই হতে পারে। আইডিয়াতে হতে পারে, গল্পে হতে পারে, ন্যারেটিভে হতে পারে। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে ইনকমপ্লিট, ইনকমপ্লিট পার্ট। পোস্টমডার্ন লিটারেচারে আমরা প্রায়ই এই টেকনিকটার ব্যবহার দেখব। মনে হবে যে আপনি যখনই সাহিত্য পাঠ করার চেষ্টা করবেন, এন্টারটেইনমেন্ট নেয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন একটু ধাক্কা খাচ্ছেন। পোস্টমডার্ন লিটারেচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অসম্পূর্ণ। Often, frequently, you will find it fragmented, incomplete.
প্যারাডক্স। প্যারাডক্স এটা গত ক্লাসে আমরা অস্কার ওয়াইল্ডের নাটক পড়ার সময় কিন্তু এটা আইডিয়া আলোচনা করেছিলাম। প্যারাডক্স, প্যারাডক্স শব্দটার মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওই যে অ্যাপারেন্টলি অ্যাবসার্ড বাট ইন ডিপ লেভেল উই উইল ফাইন্ড মিনিং ইনসাইড। হঠাৎ করে শুনলে মনে হবে অসম্ভব কথাবার্তা, অবাস্তব, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা সেটার মধ্যে গভীর অর্থ খুঁজে পাবো। আনরিলায়েবল ন্যারেটরস, এটাও একটা টেকনিক আমরা খুঁজে পাই পোস্ট মডার্ন লিটারেচারে। আনরিলায়েবল ন্যারেটরস, আনরিলায়েবল ন্যারেটরস বলতে কি বোঝায় আমি এখানে সংক্ষেপে বলে দিই, পরে তো ডিসকাশন আছে। আনরিলায়েবল ন্যারেটর হচ্ছে আপনি যখন পোস্ট মডার্ন নভেল পড়বেন, পড়তে পড়তে আপনি একটা সময় কনফিউজড হয়ে যাবেন যে গল্পটা আসলে কে বলছে। যিনি নভেলিস্ট, যিনি স্পিকার, উনিই বলছেন, নাকি অন্য কেউ বলছে, নাকি উপন্যাসের কোন একটা চরিত্র কথা বলছে। কার পার্সপেক্টিভ থেকে, কার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ন্যারেটিভটা, গল্পটা শুনছি। এবং তখন আপনার মনে হবে যে যে এই কথাগুলো বলছে উনি আসলে রিলায়েবল। এখন যা পড়ছেন, পরে গিয়ে আপনি টের পাবেন যা পড়েছেন তার মধ্যে তথ্যগত ত্রুটি আছে, সেটা ইন্টেনশনাল। এর মানে হচ্ছে গল্প পড়তে পড়তেই আপনাদের মধ্যে সেই সেন্সটা আসবে যে আসলে আমরা কারো উপরই পুরোপুরি নির্ভর করতে পারি না আমাদের ব্যক্তিগত জীবনে। আপনি কারো উপরই কমপ্লিটলি আপনার ফেইথ রাখতে পারেন না, কেউই 100% রিলায়েবল না। এই বিষয়টা উপন্যাসেও চলে আসবে, সাহিত্যেও চলে আসবে। অফটেন আনরিয়েলিস্টিক অ্যান্ড ডাউনরাইট ইম্পসিবল কাছে মনে হবে পুরোপুরি অবাস্তব। যেমন আপনারা যারা কাফকা পড়েছেন, কাফকার মেটামরফোসিস গল্পে যেমন রাতে ভালো মানুষ ঘুমালো, সকালে উঠে সে দেখলো সে পোকা হয়ে গেছে, তেলাপোকা হয়ে গেছে। এই যে গল্পের প্লটটা মনে হচ্ছে একবারে আনরিয়েলিস্টিক, ডাউনরাইট ইম্পসিবল প্লট। একটা নাটক আছে রাইনোসরাস, এই নাটকে সব মানুষ ধীরে ধীরে গন্ডারে পরিণত হয়, ধীরে ধীরে তারা গন্ডারে পরিণত, রাইনোসরাসে পরিণত হয়। প্লটটা মনে হচ্ছে না একবারে ইম্পসিবল। এরকম পোস্ট মডার্ন নভেলে, পোস্ট মডার্ন স্টোরিতে আপনি এরকম অসম্ভব কিছু প্লট পাবেন যেটা আপনার কোনো লজিকে পড়ে না। গেমস, ইভেন আপনি যখন পড়তে বসবেন, যখন আপনি নভেলটা পড়তে বসবেন, এটা আপনার কাছে মনে হবে আপনি একটা গেম খেলছেন। অনেক ইন্টারঅ্যাক্টিভ নভেল আছে, শুরুতেই আপনাকে চয়েস দিয়ে দেবে আপনি কাহিনীটাকে কিভাবে এনজয় করতে চান। শুরুতেই আপনাকে বলে দেবে আপনি যদি এটা পছন্দ করেন আপনি অমুক পৃষ্ঠায় চলে যান, আপনি যদি এটা চুজ করেন আপনি অমুক পৃষ্ঠায় চলে যান। পড়তে পড়তে তখন আপনাকে বলবে নাও ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্যাট পেজ। মানে আপনি উপন্যাসটা পড়তে গিয়ে মনে হবে আপনি একটা গেম খেলছেন। ইন্টারেস্টিং। এটা আপনাদের একটা একটা নভেল আছে, আমি নাম ভুলে গেছি। একটা নভেল আছে, সেই বেশ কিছু নভেল আছে, একটা বিখ্যাত নভেল আছে, এবং এটার উপর নির্ভর করে করে নেটফ্লিক্সে একটা আহ, একটা বেশ বড় একটা মুভি আছে। এখন তো বেশ কিছু মুভি আছে, করতে পারবেন প্রোটাগনিস্টের ফিউচার কি হবে আপনি চুজ করতে পারবেন। ইন্টারঅ্যাক্টিভ নভেল, বেশ আগে থেকেই এটার প্রচলন আছে। প্যারোডি, পোস্ট মডার্ন নভেলে আপনি প্যারোডির অস্তিত্ব পাবেন, যে অরিজিনাল এর আগে কোনো একটা লিটারেচার সেটাকে ব্যঙ্গ করে লেখা হচ্ছে। প্যারোডি সিনেমা আপনারা তো অলরেডি জানেন, প্যারোডি সিনেমা তৈরি হয়, প্যারোডি নাটকও তৈরি হয় ব্যঙ্গ করে, পূর্ববর্তী কোনো একটা সাহিত্যকর্মকে ব্যঙ্গ করে লেখা। কেন সেটা করা হয়, কেন সেটা করা হয় আপনাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে না যে কেন এরা শুধু শুধু কেন এত টাকা পয়সা খরচ করে প্যারোডি সিনেমা করছে, প্যারোডি নাটক করছে? কেন এই ভদ্রলোক এত কষ্ট করে প্যারোডি নভেল লিখলো? প্যারোডি নভেল লেখার পেছনেও কারণ আছে, এগুলো আমরা আজকে চেষ্টা করব বের করার জন্য। এরপরে প্যারানয়েয়া, ডার্ক হিউমার, অথরিয়াল সেলফ রেফারেন্স, এগুলো সব অ্যাকচুয়ালি পোস্ট মডার্ন সাহিত্যের বৈশিষ্ট্যগুলোই
এখানে দিয়ে দেওয়া আছে যে পোস্ট মডার্ন সাহিত্য হচ্ছে সেই সব সাহিত্য যেসবের মধ্যে আমরা এইসব গুণাবলী খুঁজে পাই। তার মানে অ্যাকচুয়ালি এখানে ইট ইজ নট আ পারফেক্ট ডেফিনেশন, এটাকে কিন্তু আমরা পারফেক্ট ডেফিনেশন কিন্তু এইভাবে বলতে পারবো না। তবে মোটামুটি আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে পোস্ট মডার্ন সাহিত্য হচ্ছে সেই সব সাহিত্য যেসব সাহিত্যের মধ্যে আমরা ফ্র্যাগমেন্টেশন, প্যারাডক্স, প্যারোডি, প্যারানোয়া, ইম্পসিবল প্লট, অথরিয়াল, সেলফ রেফারেন্স এগুলো আমরা খুঁজে পাই। মোটামুটি চলবে আপাতত, কিন্তু এটাকে আমরা পারফেক্ট ডেফিনেশন কিন্তু বলতে পারছি না। নাও, postmodern authors tend to reject outright meanings in their novels. তাদের উপন্যাসে তারা আউটরাইট মিনিংস, ডিরেক্ট মিনিংস, লিটারাল মিনিংস কে সবসময় প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। মানে অবভিয়াস মিনিংস যেগুলো, অবভিয়াস মিনিংস কে সবসময় অ্যাভয়েড করা হয়েছে। ইনস্টেড they highlight and celebrate the possibility of multiple meanings. অবভিয়াস মিনিংসটাকে অতটা ওভার এস্টিমেট না করে বরং যারা পোস্ট মডার্ন অথর তারা কি চিন্তা করছেন, দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ মাল্টিপল মিনিংস। জেমস জয়েসকে নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম মডার্ন ফিকশনে, উনি যেমন একই ঘটনা, একই ঘটনাকে অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে, অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করেছেন, সেরকম যারা পোস্ট মডার্ন অথর তারা একই জিনিসের অনেকগুলো অর্থ খুঁজে বের করার চেষ্টা করেছেন। একই বিষয়কে অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে পর্যবেক্ষণ করা, তাতে কি হয়, তাতে একটা বিষয়েরই অনেকগুলো মিনিং, অনেকগুলো লেয়ারের, মাল্টিপল লেয়ারের মিনিং আমরা খুঁজে পাই। পোস্ট মডার্ন লিটারেচারে এই যে মাল্টিপল মিনিং, একটা বিষয়েরই, একটা জিনিসেরই অনেকগুলো অর্থ থাকতে পারে, এটা গুরুত্ব দেয়া হয়। মাল্টিপল মিনিং যে সবসময় থাকবে তাই না, অর কমপ্লিট ল্যাক অফ মিনিং, এমন হতে পারে যে পুরোপুরি অর্থহীন। পোস্ট মডার্ন রাইটার, পোস্ট মডার্ন সাহিত্যিক, উত্তরাধুনিক সাহিত্যিকদের হাতে সেই ক্ষমতাটা আছে, তাদের সেই ক্ষমতাটা আছে, তারা একদম অর্থহীন কোনো কিছু তাদের সাহিত্যকর্মে যোগ করতে পারেন। মেবি কমপ্লিট ল্যাক অফ মিনিং, বিশাল এক উপন্যাস লিখেছেন, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন এনিথিং, এমনও হতে পারে। একেবারে অনেকগুলো লেয়ারের মিনিং থাকতে পারে, আবার একেবারে অর্থহীনও হতে পারে উইদিন এ সিঙ্গেল লিটারি ওয়ার্ক। পোস্টমডার্ন লিটারেচার, উত্তরাধুনিক সাহিত্য, also often rejects boundaries between high and low forms of art and literature. আধুনিক সাহিত্যেও আমরা আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছি, 20th সেঞ্চুরি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে সেমি লিটারেট, অর্ধশিক্ষিত বিশাল এক জনগোষ্ঠীর যখন সৃষ্টি হলো, তখন তারা শুধুমাত্র বিনোদনের জন্য সাহিত্যকে ব্যবহার করত। তারা চিপ লিটারেচার, পাল্প ফিকশন, তারা সস্তা সাহিত্যের দিকে জোর দিত। তখন কিন্তু হাই লিটারেচার, লো লিটারেচার, একদিকে পপুলার জনপ্রিয় লিটারেচার, আরেকদিকে সফিস্টিকেটেড রিয়েল লিটারেচার, এরকম একটা বিভাজন কিন্তু তৈরি হয়ে গিয়েছিল মডার্ন পিরিয়ডে। হাই লিটারেচার, লো লিটারেচার। হাই লিটারেচার হচ্ছে সফিস্টিকেটেড ক্লাসের জন্য, রুচিশীল পাঠকের যে সাহিত্য। আর লো ফর্ম অফ লিটারেচার হচ্ছে যেগুলো জনপ্রিয় সাহিত্য, চিপ পাল্প ফিকশন যেগুলোকে বলে। পোস্ট মডার্ন লিটারেচার এসে এই জিনিসটাকে ভেঙে দিল। তারা বলল যে এটা ইট ইজ আনফেয়ার, শিল্প হোক সাহিত্য হোক, এই জায়গায় হাই লো বলতে কিছু থাকার কথা না সবার। এই বাউন্ডারিটা তারা রিজেক্ট করে দিলেন যে ইটস নট ফেয়ার, as well as the distinction between different genres and forms of writing. তারা এসে আরেকটা জিনিসকে রিজেক্ট করে দিলেন, ডিফারেন্ট জানরা। এই যে কবিতা, কবিতার মধ্যে আমার নানা রকম কবিতা আছে, কবিতা 19 থেকে 20 হলেই আবার গল্প হয়ে যায়, গল্প, গল্প আবার একটু বড় হলেই উপন্যাস হয়ে যায়, উপন্যাসের মধ্যে ডায়লগ যদি দেই সেটা নাটক হয়। এই যে বিভিন্ন শাখা প্রশাখা আছে সাহিত্যের, নানা ধরনের সাহিত্য, পোস্টমডার্ন লিটারেচার এসে এই কবিতা, গল্প, এরকম বিভাজনকে তারা বাতিল করে দিলেন। তারা বললো সাহিত্য মানে সাহিত্য, সাহিত্য যে কোনো কিছু হতে পারে, কবিতার মতোই হতে হবে, আবার গল্প এরকম হতে হবে, এরকম হলে কবিতা,
না হলে কবিতা না, এরকম হলে গল্প, এরকম হলে উপন্যাস, না হলে না নাটক, এরকম হতে হবে, এইরকম নিয়ম কানুনগুলোকে তারা অস্বীকার করলেন, বৃদ্ধাঙ্গুলি দেখালেন। অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ রাইটিং অ্যান্ড স্টোরি টেলিং, নানা রকম নতুন ধরনের লেখালেখি আমরা দেখতে শুরু করলাম। এমন একটা লেখা যেটাকে আমরা কবিতাও বলতে পারবো না, গল্পও বলতে পারবো না, নাটকও বলতে পারবো না, পুরোপুরি অন্যরকম। ইউ ক্যানট ক্লাসিফাই। পোস্টমডার্ন লিটারেচারে এরকম কিছু বিষয় আছে, হঠাৎ করে যদি আপনি পড়েন, আপনি এটা বুঝতে পারবেন না যে এটা কি কবিতা, নাকি গল্প, নাকি নাটক, না উপন্যাস, নাকি নাকি এটা গান, কোনটা। পোস্টমডার্ন হচ্ছে সেই বিভাজন, বিভাজনের ঊর্ধ্বে, সামথিং বিয়ন্ড। ইভেন স্টোরি টেলিং, গল্প বলতে বলতে হঠাৎ কোথায় আপনাকে নিয়ে যাবে আপনি হয়তো ধারণাও করতে পারেননি। সাডেন অ্যাবসার্ড এন্ডিং, মানে নর্মালি গল্প বলার যে প্রক্রিয়ার সাথে আমরা পরিচিত, গল্প বলার যে ভঙ্গি, সেই হোমারের আমল থেকে আমরা যদি দেখি, হাজার হাজার বছর আগে মানুষ গল্প বলতো, সেই গল্প বলার পদ্ধতিটা এই পোস্টমডার্ন পিরিয়ডে এসে পুরোপুরি পাল্টে যাচ্ছে। গল্প, আপনি প্রচলিত ধ্যান ধারণা নিয়ে, প্রচলিত আইডিয়া নিয়ে যদি আপনি পোস্টমডার্ন গল্প শুনতে বসেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে তারা প্রচলিত গল্প বলার যে ভঙ্গি, সেটাকে তারা বাতিল করে অন্য রকম কিছুর চেষ্টা করছে। এখানে হিয়ার আর সাম এক্সাম্পলস অফ স্টাইলিস্টিক টেকনিক্স, এই যে কৌশল, উত্তরাধুনিক সাহিত্য রচনার কৌশল, স্টাইলিস্টিক টেকনিক্স দ্যাট আর অফটেন ইউজড ইন পোস্টমডার্ন লিটারেচার। উত্তরাধুনিক সাহিত্যে কিছু টেকনিক ইউজ করা হয়। এই টেকনিক গুলো আমরা মোটামুটি ধারণা নেয়ার চেষ্টা করব যে কি কি টেকনিক ইউজ করা হচ্ছে। প্রথম যে টেকনিক, প্রথম যে টেকনিক উত্তরাধুনিক সাহিত্যে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্যাস্টিশ। PAS, পেস্টিশ। পেস্টিশ শব্দটা আসছে হচ্ছে পেস্ট, সেই পেস্ট, সেখান থেকে আসছে প্যাস্টিশ। প্যাস্টিশ মানে কি? প্যাস্টিশ হচ্ছে একটা টেকনিক, যখন আমরা অনেক কিছু বিভিন্ন জায়গা থেকে নিয়ে, বিভিন্ন জায়গা থেকে কাট করে পেস্ট করি, বিভিন্ন পেস্ট করে জোড়া লাগাই, এই জোড়া লাগানোকে বলা হয় হচ্ছে প্যাস্টিশ। প্যাস্টিশ কি বস্তু? The taking of various ideas from previous writings and literary styles, পূর্ববর্তী বিভিন্ন সাহিত্যকর্ম, বিভিন্ন সাহিত্য রচনার শৈলী, বিভিন্ন স্টাইল, বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে নিয়ে, and pasting them together to make new style, বিভিন্ন স্টাইল থেকে একটু একটু করে কেটে এনে নতুন এক পিরিয়ডের যে স্টাইল, সেটাকে আমরা একটা স্টাইল ধরলাম। আমরা এই রেস্টোরেশন স্টাইল এটা একটা ধরলাম, নিও ক্লাসিক্যাল এটা একটা স্টাইল যদি ধরি, রোমান্টিক একটা স্টাইল, ভিক্টোরিয়ান একটা স্টাইল, ইভেন মডার্ন স্টাইল, এই সবগুলো আমরা স্টাইল আমাদের সামনে রাখলাম। তারপর ভিক্টোরিয়ান থেকে একটু কেটে নিয়ে আসলাম, রোমান্টিক স্টাইল থেকে একটু কেটে নিয়ে আসলাম, এলিজাবেথান পিরিয়ড থেকে একটু কেটে নিয়ে আসলাম, কেটে কেটে আমরা পেস্ট করতেছি। এই যে বিভিন্ন স্টাইল থেকে বিভিন্ন অংশ কেটে কেটে নিয়ে নতুন একটা স্টাইল তৈরি করা, এটাকেই বলা হয় হচ্ছে প্যাস্টিশ। ইট ইজ রিলেটেড টু পোস্টমডার্ন ইন্টারটেক্সচুয়ালিটি, যেটা আমরা একটু পরে পড়বো। আপাতত পাস্টিশটাতে আমরা ফোকাস করি। পাস্টিশ মিনস টু কম্বাইন। পাস্টিশ মানে হচ্ছে বিভিন্ন স্টাইল কম্বাইন করা, মিক্স করা, অর পেস্ট টুগেদার মাল্টিপল এলিমেন্ট, বিভিন্ন বিভিন্ন প্রচলিত বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন স্টাইল থেকে বিভিন্ন এলিমেন্ট আমি যদি কালেক্ট করে কম্বাইন করে পেস্ট করি, then that is called pastiche. Pastiche means combine, একত্রিত করা, মিক্স করা, or paste together, জোড়া লাগানো, multiple elements। এটা খুবই জনপ্রিয় একটা স্টাইল। দেখবেন এখনকার পোস্টমডার্ন পোয়েট্রি, পোস্টমডার্ন পোয়েট্রি আপনারা দেখবেন, একটা পোয়েট্রি পড়ছেন, ওই পোয়েট্রি পড়তে গিয়ে আপনি
শেক্সপিয়ারের কথা মনে পড়বে, আবার এলিয়েটের কথা মনে পড়বে, আবার শেলির কথা মনে পড়বে, আবার হঠাৎ করে পোপের কথা মনে পড়বে, আবার গ্রের কথা মনে পড়বে। এই বিভিন্ন স্টাইলগুলো, এই বিভিন্ন টেকনিকগুলো কপি করে পেস্ট করা, এবং এটা এখন খুবই ফেমাস। প্যাস্টিসের আরেকটা সিনোনিম হচ্ছে ম্যাশআপ। ম্যাশআপ করা, এখন তো ম্যাশআপ অনেক জনপ্রিয়, অনেকেই ম্যাশআপ করে করে ভাইরাল হয়ে যাচ্ছে বিভিন্ন স্টাইলের গান একসাথে গেয়ে। দেখা যায় যে বিভিন্ন যুগের বিভিন্ন স্টাইলের গান তারা একটু একটু করে গাচ্ছে, আবার আরেকটা শুরু করছে, একটা স্টাইল শেষ না হতে হতেই আরেকটা স্টাইল। ইভেন অনেকে নতুন গান লিখছে পুরাতন অনেকগুলো স্টাইল কপি করে পেস্ট করে জোড়া লাগিয়ে। এই যে পেস্ট করা, কম্বাইন করা, এটা পোস্ট মডার্ন সাহিত্যের একটা টেকনিক। In postmodernist literature, many postmodern authors combined or pasted elements of previous genres and styles of literature. এর আগে হয়তো ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক স্টাইল খুব ফেমাস হয়েছিল, সেই ফেমাস স্টাইলগুলোর থেকে কিছু কিছু অংশ নিয়ে পেস্ট করে নতুন স্টাইল তৈরি করা, টু ক্রিয়েট আ নিউ ন্যারেটিভ ভয়েস। নতুন এক স্টাইল, বিভিন্ন স্টাইল পেস্ট করে নতুন এক স্টাইলের জন্ম দেয়া, অর টু কমেন্ট অন দ্য রাইটিং অফ দেয়ার কন্টেম্পোরারিজ। অথবা বর্তমানে সমসাময়িক সময়ে অনেকেই হয়তো ফেমাস রাইটার, সেই রাইটারদের টেকনিকগুলো পেস্ট করে করে একটা টেকনিকের জন্ম দেয়া। এইট সামথিং নিউ, বিভিন্ন জায়গা থেকে নিয়ে কাট পেস্ট কাট পেস্ট কাট পেস্ট করে নতুন একটা স্টাইলের জন্ম দেয়া। এটার সবচেয়ে মানে উত্তম এক্সাম্পল হচ্ছে আপনারা যখন অ্যাসাইনমেন্ট তৈরি করেন, তখন দেখা যায় যে ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে আপনারা পেস্ট করে কাট পেস্ট কাট পেস্ট কাট পেস্ট করে সেটাকে কম্বাইন করে মিক্স আপ করেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্ট কুড বি আ ভেরি গুড এক্সাম্পল অফ প্যাস্টিশ। শুধু আপনাদের অ্যাসাইনমেন্ট না, এরকম অনেক গল্প আছে, উপন্যাস আছে, এগুলো ওরা শুরুতেই বলে দেয়, শুরুতেই তারা বলে দেয় দিস ইজ এ প্যাস্টিশ অফ দিস 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 অ্যান্ড দিস টেকনিক। ইট ইজ অ্যালাউড as long as they are creating something new. তাদের একটা নিউ ন্যারেটিভ ভয়েস তাদের ক্রিয়েট করতে হবে। শুধু যদি কাট কপি পেস্ট হয় তাহলে তো হবে না, সেটাকে কম্বাইন করে নতুন কিছু ক্রিয়েট করতে হবে। এটা একটা টেকনিক, পাস্টিশ। এরপর আমরা চলে যাই নেক্সট, ইন্টারটেক্সচুয়ালিটি, যেটা একটু আগে কথা এসেছে। ইন্টারটেক্সচুয়ালিটি, ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে আন্ত, অন্তর্বর্তী। ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হয় না, ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কম্পিটিশন, সেই ইন্টার, অন্তর, টেক্সট থেকে টেক্সচুয়ালিটি। ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি? ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য অ্যাকনলেজমেন্ট অফ প্রিভিয়াস লিটারেরি ওয়ার্কস। আপনি অ্যাকনলেজ করছেন, স্বীকার করছেন, অফ প্রিভিয়াস লিটারেরি ওয়ার্কস, পূর্ববর্তী যে সাহিত্যকর্ম সেগুলোর অস্তিত্ব আপনি স্বীকার করছেন, সেগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন উইদিন অ্যানাদার লিটারেরি ওয়ার্ক। একটা সাহিত্যের মধ্যে অন্য একটা সাহিত্যের অস্তিত্ব, সেটাকে স্বীকার করা। সেটা কি হলো, এটার মানেটা কি? অ্যাকনলেজিং ওয়ান লিটারেরি ওয়ার্ক উইদিন অ্যানাদার লিটারেরি ওয়ার্ক। ফর এক্সাম্পল, আপনি একটা নাটক লিখতে বসলেন, আপনার নাটকে কারা কারা অংশগ্রহণ করবে? আপনার নাটকে সাপোজ আপনি হ্যামলেটকে নিলেন, ওই দিক থেকে ডেসডেমোনাকে নিলেন, আর এই দিক থেকে ম্যাকবেথকে নিলেন, ওই দিক থেকে রোজালিন্ডকে নিলেন। আপনি শেক্সপিয়ারের বিভিন্ন নাটকের ক্যারেক্টারগুলো নিয়ে আপনি আরেকটা নাটক তৈরি করলেন, হতেই পারে, এটা একটা প্ল্যান হতে পারে যে শেক্সপিয়ারের সবগুলো প্রোটাগনিস্টকে আপনি একসাথে করলেন, মেল প্রোটাগনিস্টকে একসাথে করলেন, তাদেরকে একসাথে করে ছেড়ে দিলেন যে তারা একে অন্যের সাথে কথা বলুক, কিভাবে তারা কথা বলবে। অথবা অথবা
ইয়াগো, ঠিক আছে? তারপর ওই হ্যামলেটের যে ভিলেন, তার নাম যেন কি? হ্যামলেটের ভিলেনের নাম কি বলেন তো? স্যার ক্লডিয়াস। ক্লডিয়াস। এইরকম শেক্সপিয়ারের যে নাটকের ভিলেন গুলো, তাদেরকে আপনি একত্রিত করে আরেকটা, আপনি নিজে আরেকটা নাটক লেখা শুরু করলেন। তাহলে আপনার এই সাহিত্যকর্ম যখনই কেউ পড়তে বসবে, তখন কিন্তু সে বারবার ওই শেক্সপিয়ারের সাহিত্যকর্মকে মনে করবে। আপনি কিন্তু সেই রেফারেন্স, আগের শেক্সপিয়ারের লিখে যাওয়া সাহিত্যকর্মের রেফারেন্স কিন্তু আপনার সাহিত্যকর্মে দিচ্ছেন। এখনকার বেশিরভাগ সাহিত্যে আপনি পূর্ববর্তী সাহিত্যিকদের লেখার রেফারেন্স পাবেন, তাদের লেখার রেফারেন্স কিন্তু আপনি খুঁজে পাবেন। এই যে রেফারেন্স দেওয়া, আগের লেখকদের রেফারেন্স দেয়া, এটাকেই বলা হয় হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি, গিভিং রেফারেন্স। মানে আপনি একটা গল্প, আপনাকে রেফারেন্সটা জানতে হবে। এখন আপনি আপনার কোনো এক বন্ধুকে যদি ডাকেন, এই হ্যামলেট এদিকে আয়, আপনি হ্যামলেট বলে একজনকে ডাকছেন, প্রিন্স হ্যামলেট বলে আপনি আপনার এক বন্ধুকে ডাকলেন। এখন যে ব্যক্তি হ্যামলেট নাটক পড়ে নাই, সে কিন্তু বুঝতে পারবে না হোয়াট ইজ দ্য মিনিং। আপনি হ্যামলেট বলে আপনার, না, সে সেটা ফিল করতে পারবে না, সেই রেফারেন্সটা সে ধরতে পারবে না। একইভাবে আপনি যদি আপনার কোনো বন্ধুর বাবাকে যদি কিং লিয়ার বলে আখ্যায়িত করেন, তাহলে যে কিং লিয়ার পড়েনি সে কিন্তু বুঝতে পারবে না যে কিং লিয়ার নামে ডাকার কারণটা কি। আপনাকে এই কাহিনী বোঝার জন্য আপনাকে আগের কাহিনীগুলো বুঝে আসতে হবে। আপনার যদি হ্যামলেটের নাটক পড়া না থাকে, তাহলে আপনি এই নতুনটার অর্থ বুঝতে পারবেন না। ইন্টারটেক্সচুয়ালিটি, গিভিং রেফারেন্স টু ওল্ড টেক্সট, ওই টেক্সটটা জানা থাকতে হবে। নতুন টেক্সটটাকে বুঝতে হলে আগের টেক্সটটাকে পড়ে আসতে হবে, বুঝতে হবে, নইলে সে বুঝতে পারবে না। ইন্টারটেক্সচুয়ালিটি ইজ দ্য শেপিং অফ টেক্সট মিনিং বাই আদার টেক্সট। একটা সাহিত্যকর্মের অর্থকে পূর্ববর্তী সাহিত্যের অর্থ দিয়ে সেটাকে নির্ধারণ করে দেয়া। এখনকার দেখবেন প্রচুর সাহিত্য, প্রচুর গল্প, কবিতা, এগুলো যদি আপনি বুঝতে চান, পূর্ববর্তী কবিদের সাহিত্যকর্ম সেগুলোকে বুঝে আসতে হবে, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে, কারণ আপনারা কিন্তু রেফারেন্সটা ধরতে পারবেন না। সিম্পল অনেক কিছু, আপনি অর্থটা বুঝতে হলে এর আগে যাকে রেফারেন্স দেয়া হচ্ছে তার সাহিত্যকর্মকে বুঝে আসতে হবে। সো ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে নতুন যে টেক্সট, সেটার মিনিংটা নির্ভর করবে পূর্ববর্তী টেক্সট গুলোতে। এখন আগের টেক্সটটা যে লেখক একজনই থাকবে তা না, বিভিন্ন লেখকের সাহিত্যকর্মের রেফারেন্স আসতে পারে। ইট ক্যান ইনক্লুড অথর্স বরোয়িং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ প্রায়র টেক্সট। যিনি লেখক, উনি বিভিন্ন জায়গা থেকে ধার করবেন, বড় করবেন, এবং ধার করে সেটাকে হুবহু ওইভাবেই তুলবেন না, ওটাকে ট্রান্সফর্ম করবেন, ধারও করবেন, ধার করার পর সেটাকে রূপান্তর করে নতুন ভাবে উপস্থাপন করবেন। বাট আলটিমেটলি যিনি যিনি রিডার, যিনি পাঠক, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে যে টেক্সটটাকে রেফারেন্স দেয়া হচ্ছে ওই টেক্সটটাকে পড়ে বুঝে তারপর আসতে হবে। দ্য রিডার্স রেফারিংস টু ওয়ান টেক্সট ইন রিডিং অ্যানাদার। এখন আপনি একটা কবিতা লিখতে বসলেন, কবিতার মধ্যে আপনি হয়তো জন কিটসের ওই নাইটিঙ্গেল, নাইটিঙ্গেলকে বারবার নিয়ে আসলেন, কিটসের নাইটিঙ্গেল। আপনি আপনার কবিতার লাইনে এমন একটা থাকলো যে কিটসের নাইটিঙ্গেলকে মনে পড়ে। এখন কিটসের নাইটিঙ্গেলকে মনে পড়ে আপনার একটা কবিতার লাইন, আপনার একজন বন্ধু পড়তে বসলো, কিটসের নাইটিঙ্গেলকে মনে পড়ে। এখন
আপনার বন্ধুটা এইটা বুঝতে পারছে যে কিছু একটা মনে পড়ছে, সে অন্য কোনো কনসেন্ট্রেশনের স্টুডেন্ট, হয়তো সে বিবিএ স্টুডেন্ট। আপনার সেই বিবিএ পড়া বন্ধু যখন আপনার একটা কবিতা পড়ছে, আপনি লিখেছেন কিটসের নাইটিঙ্গেলকে মনে পড়ে, তখন সে কিন্তু এইটুকু বুঝতে পারবে যে আপনার কিছু একটা মনে পড়ছে, কিন্তু কি মনে পড়ছে এটা সে পড়ে বুঝতে পারবে না। এটাকে বোঝার জন্য তাকে জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল পড়ে আসতে হবে, কারণ আপনার লেখাতে ওই কিটসের কবিতার রেফারেন্স আছে। ওই কিটসের কবিতা পড়ে না আসলে আপনার হ্যামলেট হ্যামলেট বোধ করি, হ্যামলেট হ্যামলেট বোধ করি, ম্যাকবেথের মতো আচরণ করি। সাপোজ আপনি একটা কবিতা লিখলেন, এখন যে শেক্সপিয়ারের নাটক পড়েনি, সে তো ফিল করতে পারবে না আসলে হ্যামলেট হ্যামলেট বোধ করা মানে কি, আর ম্যাকবেথের মতো আচরণ করি মানে কি। এটার মানেটা বুঝতে হলে তাকে ওই শেক্সপিয়ারের নাটক পড়ে ফিল করে তারপরে আবার আপনারটা পড়তে হবে। দিস ইজ দ্য রেফারেন্সিং। পোস্ট মডার্ন লিটারেচারে প্রচুর থাকে এটা। তাহলে প্যাস্টিশের সাথে ইন্টারটেক্সচুয়ালিটির কিন্তু একটা যোগাযোগ আছে। প্যাস্টিশ এন্ড ইন্টারটেক্সচুয়ালিটি দিস আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার, একটার সাথে আরেকটা কিন্তু জড়িত। প্যাস্টিশ কি বিভিন্ন জায়গা থেকে কাট কপি পেস্ট কম্বাইন্ড ক্রিয়েট করে নতুন একটা তৈরি করা, কিন্তু আপনার সেই নতুন ভয়েসটাকে বুঝতে হলে আপনার যে পাঠক, যে আপনার সাহিত্য পড়তে আসবে, তাকে তখন মাথা ঠান্ডা করে বের করতে হবে যে রেফারেন্স কার কার আছে। দেখা যাবে যে আপনার ছোট্ট একটা কবিতায় আপনি 7 জন কবি সাহিত্যিকের রেফারেন্স দিয়েছেন, ওগুলো পড়ে না আসলে আপনার কবিতা কিন্তু সে বুঝতে পারবে না। একই সাথে প্যাস্টিশ অ্যান্ড ইন্টারটেক্সচুয়ালিটি, এটা হচ্ছে পোস্ট মডার্ন সাহিত্যের একটা বৈশিষ্ট্য। প্যাস্টিশ অ্যান্ড ইন্টারটেক্সচুয়ালিটি এই দুইটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? প্যাস্টিশ, প্যাস্টিশ মানে হচ্ছে কপি পেস্ট করে কম্বাইন করে জোড়া লাগানো, আর ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে একটা সাহিত্যকর্মের ভেতরে অন্য পূর্ববর্তী কোনো সাহিত্যকর্মকে রেফারেন্স দেয়া। এই দুটো নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকলে বলেন, আমি তাহলে পরেরটায় যাব। নো স্যার। প্যাস্টিশ কপি পেস্ট করে জোড়া লাগানো, কম্বাইন করা, আর ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে পূর্ববর্তী টেক্সটের রেফারেন্স দেয়া। আপনি যদি নতুন সাহিত্য বুঝতে চান, আপনাকে আগের সাহিত্য যেটাকে রেফারেন্স দেয়া আছে ওটাকে বুঝে তারপর আসতে হবে। অসুবিধা নেই, পরেও আমরা আলোচনা করতে ফিরে আসবো যদি প্রয়োজন হয়। এখন আমরা চলে যাই, এখানে বেশ কিছু এক্সাম্পল আছে। একই কথা এখানে এক্সপ্লেন করা আছে, যেটা বললাম এটাই কিন্তু, এই যে দেখেন, an important element of postmodernism is its acknowledgement of previous, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এটা পূর্ববর্তী সাহিত্য কর্মকে সবসময় রেফারেন্স দিচ্ছে, অ্যাকনলেজ করছে। উত্তরাধুনিক সাহিত্য বুঝতে হলে আগের সাহিত্যগুলো পড়ে তারপর আসতে হবে, না হলে আপনি পোস্ট মডার্ন লিটারেচার কিন্তু বুঝতে পারবেন না। এই কথাগুলি এখানে ব্যাখ্যা করা আছে, আপনারা পড়বেন কাইন্ডলি। এখানেই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে উদাহরণ সহ আছে, উদাহরণ সহ আছে। আপনারা অবশ্যই পড়ে কোনো জায়গায় কনফিউশন হলে আমাকে বলবেন। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মেটা ফিকশন। মেটা ফিকশন, META, মেটা, FICTION, মেটা ফিকশন শব্দটা অদ্ভুত। মানে কি? মেটাফিকশন মানে কি? দ্য অ্যাক্ট অফ রাইটিং অ্যাবাউট রাইটিং। ভালো করে খেয়াল করেন, দ্য অ্যাক্ট অফ রাইটিং অ্যাবাউট রাইটিং or making reader aware of the fictional nature of the very fiction they are reading. Making readers aware of
fictional nature of the very fiction they are reading. Confusing? আমরা আরেকটু ব্যাখ্যা করি। Act of writing about writing মানে কি? মেটাফিকশন মানে হচ্ছে সাপোজ আপনি একটা কবিতা লিখতে বসলেন, সাপোজ আপনি একটা কবিতা লিখবেন, কবিতার বিষয়বস্তু হচ্ছে কবিতা, আপনি কবিতা নিয়ে কবিতা লিখবেন, আপনি কবিতা লেখা নিয়ে কবিতা লিখবেন, কবিতা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আপনি একটা কবিতা লিখবেন, আপনি কবিতা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটা কবিতা লিখবেন। ইউ উইল রাইট আ পোয়েম অন হাউ টু রাইট এ পোয়েম। তাহলে আপনার ওই কবিতাকে বলা হবে মেটা পোয়েম। মেটা পোয়েম। আপনি একটা গল্প লিখবেন, সেই গল্প লেখার বিষয়বস্তু হচ্ছে কিভাবে গল্প লিখতে হয়। আপনি একটা গল্প লিখবেন, সেটা নিয়ে একটা গল্প লিখলেন। আপনি একটা গল্প লিখবেন, সেটা নিয়ে আপনি একটা গল্প লিখলেন। তাহলে এটাকে বলা হয় মেটা স্টোরি। If you write a story about writing story, if you write a story based on how to write a story, then that story is called meta story. অনেক সিনেমা দেখবেন, সিনেমার বিষয়বস্তু হচ্ছে একটা সিনেমা তৈরি করা। এরকম আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে অনেক বেশ কয়েকটা মুভি আছে। মুভির বিষয়বস্তু কি, প্লটটা কি? মেকিং মুভি। একজন সিনেমা তৈরি করছে, সেই সিনেমা তৈরি করাকে নিয়ে একটা সিনেমা, এটাকে বলা হচ্ছে মেটা সিনেমা অথবা মেটা মুভি। মুভি, মেকিং এ মুভি অন মেকিং মুভি, একজন সিনেমা তৈরি করতে চাচ্ছে সেটা নিয়ে। এখন এটা হচ্ছে ব্রেকিং ফোর্থ ওয়াল। এটা এটা একটা স্পেশাল, নতুন, এটা কিন্তু নতুন এক ধরনের টেকনিক। এটা হচ্ছে যখন রিডার, পাঠক এই মেটা ফিকশনের মধ্য দিয়ে যাবে, তখন সে সচেতন থাকবে। তাকে বারবার মনে করিয়ে দেয়া হবে যে দিস ইজ ফিকশন, এটা কাল্পনিক। এর আগে যেমন আমরা যখন গল্পের বই পড়তাম, রূপকথার গল্প পড়তাম, গল্প পড়তে 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 আমরা এক সময় ভুলেই যেতাম যে এটা আসলে একটা বানানো গল্প, এটা আসলে একটা ফ্যাব্রিকেটেড স্টোরি। আমরা বিশ্বাস করে ফেলতাম, এবং বিশ্বাস করে আমরা অনেক ভুল নলেজ আমাদের মধ্যে নিয়ে রাখতাম। ছোটবেলায় একটা গল্পের একটা কবিতা পড়তে পড়তে আমি রংরাং পাখি, রংরাং পাখিকে আমি সত্যিকারের পাখি বলে চিনে ফেলতাম। পরবর্তীতে আমি পাখির নামের জায়গায় রংরাং পাখি লিখে দিতাম, টিচার আমারে গোল করে কাটা দিয়ে দিত। কারণ আমি কবিতার মধ্য দিয়ে যেতে যেতে আমি কখন যে একটা ভুল ইনফরমেশন শিখে ফেলেছি এটা আমি নিজেও জানি না। ব্যঙ্গমা ব্যঙ্গমী, এটা তো কাল্পনিক পাখি। গল্প পড়তে পড়তে আমরা ভুলেই যাই এটা একটা কাল্পনিক পাখি। এমন ভাবে গল্পকার গল্পটা লিখে ফেলেন, আমরা আসলে মাঝে মাঝে ভুলে যাই দিস ইজ ফিকশন। মেটা ফিকশনের রাইটারের দায়িত্ব হচ্ছে রিডারকে বারবার মনে করিয়ে দেওয়া দিস ইজ ফিকশনাল ওয়ার্ল্ড। ঠিক আছে? মেটা ফিকশনের উদ্দেশ্য হচ্ছে মেকিং রিডার্স অ্যাওয়্যার, রিডারকে সচেতন করে দেয়া অফ দ্য ফিকশনাল নেচার অফ দ্য ভেরি ফিকশন দে আর রিডিং। তারা যে গল্পটা পড়ছে এটা এটা রিডারকে বারবার মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে মেটাফিকশন। মেটাফিকশন। Many postmodern authors, অনেক postmodern সাহিত্যিক, they feature metafiction in their writing. প্রচুর ব্যবহার হয় এখন, which essentially is writing about writing. তারা তারা লিখছে, লেখালেখির উপরে তারা লিখছে, তারা উপন্যাস লিখছে উপন্যাসের উপর ভিত্তি করে। মূল চরিত্র সে একটা উপন্যাস গঠন করবে, উপন্যাস লিখবে, সেই উপন্যাস লেখার প্ল্যানের উপর ভিত্তি করে একটা উপন্যাস। এই যে মেটা নভেল, যখন পাঠক পড়তে বসবে, পড়তে 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 প্রায়ই তাকে কিন্তু রিয়েলিটিতে টেনে বের করে আনা হবে, যাতে পাঠকরা সচেতন থাকে। তারা যে ফিকশনাল ন্যারেটিভ পড়ছে বারবারই মনে করিয়ে দেবেন যে দিস ইজ ফিকশন।
আমরা এমন অনেক সময়ই আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আমরা যখন গল্প পড়তে বসি, যখন আমরা উপন্যাস পড়তে বসি, আমাদের ব্রেইনের একটা অংশ কিন্তু জানে এটা কাল্পনিক, এটা বাস্তব না, কিন্তু দেখা যাচ্ছে নায়ক নায়িকার সুখ দুঃখে বা কোনো ক্যারেক্টারের সুখ দুঃখে আমরাও কিন্তু প্রভাবিত হচ্ছি। নায়ক কাঁদছে, নায়িকা কাঁদছে, আমাদের চোখেও পানি চলে আসছে। নায়িকার মা কাঁদছে, আমাদের চোখেও পানি চলে আসছে। ইমোশনাল ট্রান্সফারেন্স এটা কোনো বিষয় না, এটাকে ইগনোর করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় কি, এই কাল্পনিক গল্প পড়তে পড়তে আমরা অনেক সময় ভুল ইনফরমেশন শিখে ফেলি। যেমন মোহাম্মদ জাফর ইকবাল স্যারের আমি অনেক বড় ভক্ত। আমি তার অনেকগুলো সায়েন্স ফিকশন পড়েছি এবং সবসময় পড়ি, এখনো পড়ি। আমি যখন 6-7-এ তার প্রথম, সিক্সে, তখন আমি 6-এ পড়ি, তখন তো আমি তার একটা সায়েন্স ফিকশন পড়লাম, ক্রোমিয়াম অরণ্য। ক্রোমিয়াম অরণ্য আমার পড়া জাফর ইকবাল স্যারের প্রথম সায়েন্স ফিকশন উপন্যাস। সেটা পড়তে গিয়ে আমি অনেকগুলো সায়েন্টিফিক টার্ম মুখস্থ করে ফেললাম, ভিতরে লেখা। এখন মুখস্থ করার অনেক দিন পরে আমি যখন সায়েন্স ফিকশনটা আবার পড়তে বসি, তখন আমি 12 ক্লাসে পড়ি, এইচএসসি পরীক্ষা পরে পরে, তখন আমি খেয়াল করলাম আমি যে সায়েন্টিফিক টার্ম গুলো মুখস্থ করেছি সেগুলো আসলে অবাস্তব, সেগুলো আসলে রিয়েল না। তখন আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম যে এই 6 বছর ধরে আমি সায়েন্সের অনেকগুলো বিষয়কে ফ্যাক্ট বলে জানি, কিন্তু দোজ আর অ্যাকচুয়ালি ফিকশন। এটা অনেক সময় ভুলে হয়ে যায়। অথর, রাইটারকে সবসময় সচেতন থাকতে হবে। উনি কিন্তু প্রথমে ঘোষণাই দিয়ে দিবেন এটা হচ্ছে একটা কাল্পনিক গল্প, এবং রিডারকে বারবার মনে করিয়ে দেয়া এটা কিন্তু লেখকেরও দায়িত্ব। পাঠক অনেক সময় ভুলে যায়, পড়তে পড়তে তারা অনেক ইনফরমেশনই সত্য বলে ধরে নেয়, অনেকগুলো ভুল, অনেকগুলো অবাস্তব জিনিস তারা ফ্যাক্ট বলে শিখে নেয়। এটা কিন্তু ক্ষতি হয়ে যায় অনেক সময়। অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নেই। অনেক আছে যে গল্প পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সেটাকে আবার পরীক্ষার খাতায় লিখেছে, অনেকে আবার সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করেছে। রিডারকে বারবার মনে করিয়ে দিতে হবে ওয়েন দিস ইজ এ ফিকশন, এটা তো কল্পনা, কাল্পনিক, এটা যে একটা কল্পনা, এটা রিডারকে বারবার মনে করিয়ে দিতে হবে। অ্যান অ্যাটেম্প্ট টু মেক রিডার অ্যাওয়্যার অফ ইটস ফাংশনালিটি। এই যে লেখক একটা কাল্পনিক গল্প লিখছেন, এটা কিন্তু পাঠককে বারবার স্মরণ করিয়ে দিতে হবে, রিমাইন্ডার দিতে হবে। অ্যান্ড সামটাইমস দ্য প্রেজেন্স অফ দ্য অথর, মাঝে মাঝে অথর তাকে নিজেকেও দরকার হলে গল্পের মধ্যে কথা বলতে হবে, ন্যারেটিভের মাধ্যমে কোনো একটা জায়গায় পাঠককে মনে করিয়ে দিতে হবে অ্যাবাউট দ্য ফিকশনাল নেচার অফ ফিকশন। সেটা কিভাবে, অনেকভাবে করা যায়। Authors sometimes use techniques to allow to for flagrant shifts in narrative. Narrative এ যখন চেঞ্জ আসে, যেখানে রিডারকে সাবধান হতে হবে যে দিস ইজ রিয়েল, দিস ইজ ফিকশন, কোনটা রিয়ালিটি কোনটা ফিকশনাল, এটা কিন্তু মাঝে মাঝেই রিডারকে, অডিয়েন্সকে মনে করিয়ে দিতে হবে। ইম্পসিবল জাম্পস ইন টাইম, হঠাৎ করে দেখা যাবে যে, হঠাৎ করে দেখা যাবে আমাদের লেখক এমন একটা ইম্পসিবল কথা লিখে ফেললেন যেটা বাস্তবে সম্ভব না, একেবারেই অবাস্তব। তখন পাঠকের টনক নড়বে, আরে এটা তো একেবারে অবাস্তব, গাঁজাখুরি গল্প। গাঁজাখুরি গল্প, এই যে এই সেন্সটা নিয়ে আসা পাঠকের মনে, এটা কিন্তু ইন্টেনশনাল অনেক সময়, যাতে রিডাররা, পাঠকরা ধাক্কা খায়, তারা যাতে হোঁচট করবে না। মাঝে মাঝে তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য মাঝে মাঝে একটু শক দেওয়া প্রয়োজন। এই শকটা মেটাফিকশনের মাধ্যমে কিন্তু লেখকরা দিতেন, বিশেষ করে পোস্ট মডার্নিস্ট রাইটার যারা। Though metafiction is primarily associated with modernist literature and postmodernist literature, but is found at least as early as Homer's Odyssey and Chaucer's 14th century Canterbury Tales. এই যে মেটাফিকশন, এটা যদিও এখন অনেক বেশি ইউজ হচ্ছে, কিন্তু এটা হাজার হাজার বছর আগে হোমার তার অডিসিতে এটা ব্যবহার করেছে।
হোমার তার অডিসিটা এমন ভাবে তৈরি করেছেন, এখানে মেটাফিকশন উপাদান আমরা খুঁজে পাই। চসারের ক্যান্টারবারি টেলসেও আমরা এটার উপাদান খুঁজে পাই। মানে এটা হচ্ছে অপেক্ষাকৃত পুরাতন, কিন্তু বেশি ব্যবহার হচ্ছে হচ্ছে এই যে পোস্ট মডার্নিস্ট পিরিয়ডে। পোস্ট মডার্নিস্ট লিটারেচারে আমরা অনেক বেশি এটা লক্ষ্য করি। মেটাফিকশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? মেটাফিকশন এটা কি কোথাও কনফিউশন আছে? যদি আলোচনা আরো চান তাহলে করা যেতে পারে। মেটাফিকশনে একটা জিনিস মাথা রাখবেন, সেটা হচ্ছে দিস ইজ রাইটিং অ্যাবাউট রাইটিং। কবিতার উপর ভিত্তি করে কবিতা, মেটা পোয়েম। গল্পের উপর ভিত্তি করে গল্প, মেটা স্টোরি। উপন্যাসের উপর ভিত্তি করে উপন্যাস, মেটা নভেল। এইভাবে বারবার রিডারকে স্মরণ করিয়ে দেওয়া যে তারা যেটা পড়ছে এটা কাল্পনিক। হোয়াট এভার দে আর গোয়িং থ্রু, হোয়াট এভার দে আর এনজয়িং, দিস ন্যারেটিভ ইজ ফিকশনাল। এটা বারবার রিডারকে স্মরণ করিয়ে দিতে হবে। লেটস গো টু আওয়ার নেক্সট ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্টমডার্ন লিটারেচার। টেম্পোরাল ডিস্টরশন, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। অলরেডি আমরা এটা মডার্ন ফিকশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আলোচনা করেছি। সেটা হচ্ছে আ নিউ ভিউ অফ টাইম। সেই নিউ ভিউ অফ টাইম, ওইটারই আরেকটা নাম হচ্ছে টেম্পোরাল ডিস্টরশন। টেম্পোরাল মানে হচ্ছে টাইম লাইন, ডিস্টরশন মানে হচ্ছে এলোমেলো করে দেয়া। তাহলে টেম্পোরাল ডিস্টরশন মানে কি? দ্য ইউজ অফ নন লিনিয়ার টাইম লাইন্স অ্যান্ড। সাধারণত আমরা এর আগের কনভেনশনাল নভেলগুলোতে আমরা টাইম লাইনটাকে সবসময় একটা সিকোয়েন্সিয়াল রূপে দেখতে পেতাম। প্রথমে এটা ঘটছে, তারপর এটা ঘটছে, তারপর এটা ঘটলো, তারপর এটা ঘটলো। প্রথমে এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা, তারপর এটা। নায়ক প্রথমে জন্মগ্রহণ করলো, তারপর ইনফ্যান্ট, তারপর বালক, তারপর টিনেজার, তারপর অ্যাডাল্ট, তারপর ম্যাচিউরড, তারপর ওল্ড, তারপর ডেথ। এই যে সিকোয়েন্স অনুযায়ী ঘটনাগুলোকে সাজানো, টাইম সিকোয়েন্স অনুযায়ী, এটা কিন্তু বহু বছর পর্যন্ত এই পদ্ধতিতেই গল্প উপন্যাস লেখা হতো। ন্যারেটিভে আমরা টাইম সিকোয়েন্স খুঁজে পেতাম। কিন্তু এই মডার্নিস্ট পিরিয়ডে এবং পোস্ট মডার্নিস্ট পিরিয়ডে এসে রাইটাররা টাইম লাইনকে একদম জগা খিচুড়ি পাকিয়ে ফেললেন। কেন, সেটা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি। ওটা আমরা অলরেডি ডিটেইলস আলোচনা করেছি আমাদের মডার্ন ফিকশনের প্রথম ক্লাসে। নিউ ভিউ অফ টাইম, নিউ ভিউ অফ টাইমটা আপনারা আবার মন দিয়ে শুনবেন যদি এটা ডিটেল জানতে চান। এখানে আমি সংক্ষেপে জাস্ট একটু রিভিউ করছি। টেম্পোরাল ডিস্টরশন, স্ক্র্যাম্বলিং অফ টাইম, টাইম লাইন, এটা আমরা জোসেফ কনরাডের লর্ড জিমে দেখতে পাই। ফর এক্সাম্পল, জোসেফ কনরাড তার লর্ড জিম নভেলে আমরা দেখতে পাই এটা শুরু হচ্ছে বর্তমানে ঠিকই, কিন্তু হঠাৎ করে কখন লেখক টাইম জাম দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ চলে যায় এবং আপনি নিজেও জানবেন না পড়তে পড়তে কখন আপনি ভবিষ্যতে চলে গেছেন, পড়তে পড়তে কখন আপনি অতীতে চলে গেছেন, আবার বর্তমানে। এটার ট্র্যাক রাখা খুবই কঠিন। রিডারকে সবসময় সচেতন থাকতে হবে। এই যে টেম্পোরাল ডিস্টরশন, টাইম লাইনকে এলোমেলো করে দেয়া, বর্তমান ভবিষ্যতের যে সিকোয়েন্স এটাকে একদম স্ক্র্যাম্বল, জগা খিচুড়ি পাকিয়ে দেওয়া, এটা কিন্তু একটা খুব কমন টেকনিক ইন মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন ফিকশনে। দিস ইজ আ কমন টেকনিক ইন মডার্নিস্ট ফিকশন। মডার্নিস্ট ফিকশনে তো আমরা আলোচনা করেছি এটা ডিটেইলে, ওটা আপনারা শুনে নেবেন আবার। ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড নন লিনিয়ার ন্যারেটিভস। ফ্র্যাগমেন্টেশন, এটাও আমরা একটু আগে আলোচনা করেছি। ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্টেশন আমরা কি বলেছিলাম? সাধারণত আমরা 18th সেঞ্চুরি লিটারেচার বলেন, এলিজাবেথান লিটারেচার বলেন, ভিক্টোরিয়ান লিটারেচার, রোমান্টিক লিটারেচার, এই টেকনিকগুলোতে, এই সময়গুলোতে যে সাহিত্য, প্রোজ, ন্যারেটিভ, গল্পগুলোর একটা সামগ্রিক ছবি আমরা পেতাম। মানে গল্প পড়া শেষ হলে আমাদের স্যাটিসফ্যাকশন কাজ করতো যে না, গল্পটা পড়লাম, গল্পটা শেষ হলো। কিন্তু
উত্তরাধুনিক সাহিত্যে আপনি যখন কোনো গল্প বা উপন্যাস পড়তে বসবেন, পড়া শেষ হলে আপনার মনে হবে কি ব্যাপার, এখনই শেষ হয়ে গেল। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে শেষ হইয়াও হইল না শেষ, অতটাও স্মুথ না। আপনার উপন্যাস শেষ হয়ে যাবে, আপনার মনে হবে কি ব্যাপার, ঘটনা তো শুরুই হলো না, উপন্যাস শেষ হয়ে গেল কেন। মানে ভেরি ভেরি ফ্র্যাগমেন্টেড, নট কমপ্লিট অ্যাট অল, একেবারেই ইনকমপ্লিট। কেন? কারণ আমাদের জীবন ইনকমপ্লিট। আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু একেবারে সুন্দরভাবে কমপ্লিট হয় না। মনের মধ্যে মানে খচখচ করে, খুঁতখুত লাগে যে ইস, শেষ হলো না, শেষ হলো না। একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকার কথা না? আপনি আপনার জীবনে কোন কাজে কমপ্লিট স্যাটিসফ্যাকশন পেয়েছেন? এরকম কিন্তু খুব রেয়ার। বেশিরভাগ আমাদের জীবনের বেশিরভাগ ব্যাপারগুলোই, বেশিরভাগ ঘটনাই হচ্ছে ইনকমপ্লিট, কোনো না কোনো দিক থেকে ইনকমপ্লিট থেকে যায়। এখন আমাদের জীবনটা যদি ফ্র্যাগমেন্টেড হয়, ইফ আওয়ার লাইফ ইজ ইনকমপ্লিট, আমাদের সত্যিকারের রিয়েল বাস্তব জীবনটা যদি ফ্র্যাগমেন্টেড হয়, উপন্যাস কেন হবে কমপ্লিট? তাহলে তো সেটা অবাস্তব হলো। সেই বাস্তবতাটাকে বজায় রাখতে গিয়েই উপন্যাসেও ফ্র্যাগমেন্টেশনকে নিয়ে আসা। ফ্র্যাগমেন্টেশন, আপনি উত্তরাধুনিক গল্প পড়তে গিয়ে দেখবেন হঠাৎ করে শেষ হয়ে গেল, অনেক প্রশ্ন উত্তর জানা বাকি, অনেক কিছুর ব্যাখ্যা জানা বাকি, কিন্তু হঠাৎ করে ধূপ করে গল্প শেষ, ধূপ করে উপন্যাস শেষ, ধূপ করে সিনেমা শেষ। অনেক কিছুই মানে এলোমেলো হয়ে রইল, অনেক কিছু আছে মিলল না, কোনো প্রশ্নের উত্তর পাওয়া গেল না, কত কিছু মানে ইনকমপ্লিট রয়ে গেল, কিন্তু শেষ। এই যে ফ্র্যাগমেন্ট করে ফেলা, ইনকমপ্লিট রাখা, এটা কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের একটা বৈশিষ্ট্য। অনেকে আবার বলে যে আরে ওই অলস রাইটার হচ্ছে লেজি, অলস, এই জন্য তারা আর লিখতে ইচ্ছা করে না ওই জায়গায়। যেমন ওই কুবলা খান, স্যামুয়েল টেইলর কোলরিজের কুবলা খান তো ফ্র্যাগমেন্টেড, ক্রিস্টাবেলও তো ফ্র্যাগমেন্টেড, এগুলো তো কমপ্লিট না। মানে তখন আমাদের সাহিত্যিকদের মধ্যে, উত্তরাধুনিক সাহিত্যিকদের মধ্যে, যাতে রিডারের মনের মধ্যে প্রশ্ন আসে যে কেন এটা হলো, তখন রিডারকে বলবে যে আসলে অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি আওয়ার লাইফ এভরিথিং ইজ ইনকমপ্লিট, সবকিছুই ফ্র্যাগমেন্টেড। তাহলে সাহিত্যে কেন হবে না? সাহিত্যটাও ফ্র্যাগমেন্টেড। এখন ফ্র্যাগমেন্টেড এটা একটা এলিমেন্ট ইন নন লিনিয়ার ন্যারেটিভ। একটু আগে বললাম না যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটাকে খিচুড়ি পাকানো, এক্ষুনি এই মাত্র অতীতে, এই মাত্র ভবিষ্যতে, এই যে এরকম টাইম লাইনের খিচুড়ি পাকানো, এটাকে বলা হয় হচ্ছে টেম্পোরাল ডিস্টরশন, নন লিনিয়ার ন্যারেটিভ। টাইম এখানে লিনিয়ার ওয়েতে যাচ্ছে না। টাইম আমরা কি মনে করি সরল রেখায় যায়? না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এত সুন্দরভাবে টাইম যায় না। টাইমের রূপটা অনেকটাই কমপ্লেক্স নেট, জালের মতো, যেটা আমরা আলোচনা করেছি নিউ ভিউ অফ টাইমে। সেখানে মডার্ন পোস্ট মডার্ন লিটারেচারে টাইম লাইনকে সবসময় খিচুড়ি পাকিয়ে দেওয়া হয়, রিডার যাতে বুঝতে পারে হোয়াট ইজ দ্য রিয়েল নেচার অফ টাইম। টাইম কোথায়? টাইম কি ওই ঘড়ির ভিতরে থাকে? টাইম কি ওই ঘড়ির মধ্যে, আপনার স্মার্টফোনের ভিতরে টাইম? না, টাইম ইজ অ্যাকচুয়ালি ইন ইউর কনসিয়াসনেস, আপনার চেতনা প্রবাহে হচ্ছে সময়। আমরা এই আমাদের মনে মনে আমরা অনেক সময় টাইম ট্রাভেল করি, এই অতীত এই ভবিষ্যতে চলে যাই, তাহলে টাইমটাই তো সেরকম হবে। Temporal distortion in postmodern fiction is used in a variety of ways, often for the sake of irony. অ্যাকচুয়ালি আয়রনি দেখানোর জন্য। আপনারা কি 500 ডেজ অফ সামার কেউ দেখেছেন মুভিটা? 500 ডেজ অফ সামার, 500 ডেজ অফ সামার কেউ দেখেছেন? ইন্টারনেটের এই যুগে এই মুভিটা খুঁজে বের করা কোনো ব্যাপার না। 500 ডেজ অফ সামার, এই মুভিটা আপনারা দেখবেন। এই মুভিটা আপনাদের দেখার জন্য একটা রিকোয়েস্ট রইল। এটা একটা পোস্ট মডার্ন মুভি, 500 ডেজ অফ সামার। আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে আপনি দেখবেন যে টাইম লাইন ডিস্টরশন কেন ইউজ করে, র্যান্ডম কোনো কারণ ছাড়া না, এটা ইউজ করারও একটা উদ্দেশ্য আছে। ইন
পোস্ট মডার্ন লিটারেচার দ্য অথর, যিনি লেখক, মে জাম্প ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ইন টাইম, উনি ইচ্ছা মতো অতীতে চলে যাবেন, ভবিষ্যতে চলে যাবেন, যেখানে তার যাওয়ার ইচ্ছা। অর দেয়ার মে বি কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল রেফারেন্স দ্যাট ডু নট ফিট, উনি এমন একটা কালচারাল অর হিস্টোরিক্যাল রেফারেন্স দিলেন, এমন একটা সংস্কৃতির উপাদানের কথা বললেন, এমন একটা ইতিহাসের উপাদানের কথা বললেন যেটা আসলে রং। কোনো অসুবিধা নাই, এইটুকু স্বাধীনতা লেখকের আছে। এখন রিডারের দায়িত্ব ওটার অর্থটা খুঁজে বের করা। দ্যাট ইজ নট র্যান্ডম, ওটার পেছনেও একটা প্ল্যানিং কাজ করে। এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখে নেবেন। টেম্পোরাল ডিস্টরশন, এটা তো আমরা বেশিরভাগই হচ্ছে ওই মডার্ন ফিকশনে আলোচনা করেছি, সেখান থেকেও আপনারা নেবেন। এর পরবর্তীতে এটা যদি আরেকটু ডিসকাস করার, আরেকটু জানার যদি ইচ্ছা থাকে, আমরা পরে এটা আলোচনা করব নেক্সটে। নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যারানোইয়া। প্যারানোইয়া, প্যারানোইয়া কি? প্যারানোইয়া মুভি দেখেছেন? প্যারানোইয়া, প্যারানোইয়া is the belief that there is an ordering system behind the chaos of the world is another recurring postmodern theme. প্যারানোইয়া মানে কি? প্যারানোইয়া হচ্ছে এমন একটা বিশ্বাস যে there is an ordering system, সবকিছুর পেছনে একটা স্ট্রাকচার আছে, ইভেন বিহাইন্ড দ্য chaos of the world। হঠাৎ করে দেখলে মনে হবে যে এই পৃথিবীটা বিশৃঙ্খল একটা সিস্টেম। যারা প্যারানয়েড, যারা প্যারানয়েড তারা কি করে? তারা বিশ্বাস করে যে এই যে কেয়স, অ্যাপারেন্ট কেয়স, খালি চোখে যেটাকে বিশৃঙ্খল মনে হচ্ছে, এটার পেছনে একটা অর্ডার্ড সিস্টেম আছে। এবং এটা পোস্ট মডার্ন থিমে প্রচুর ব্যবহার হয়, পোস্ট মডার্ন লিটারেচারে। ফর দ্য পোস্ট মডার্নিস্ট নো অর্ডারিং সিস্টেম এক্সিস্ট। যিনি একজন পোস্ট মডার্নিস্ট, তার বিশ্বাস নো অর্ডারিং সিস্টেম এক্সিস্ট, সো a search for order is fruitless and absurd। যদি কেউ কোনো স্ট্রাকচারের পেছনে ছোটে, যদি কেউ মনে করে যে এই যে এর পেছনেও একটা স্ট্রাকচার আছে, এর পেছনে অনেক কিছু আছে, সুপারন্যাচারাল বিং সবকিছু সাজাচ্ছেন, সবকিছু তার প্ল্যান মোতাবেক চলছে, যদি কেউ এটা মনে করে, পোস্ট মডার্নিস্টের মতে দ্যাট ইজ ফ্রুটলেস অ্যান্ড অ্যাবসার্ড। পিঞ্চন, থমাস পিঞ্চনের একটা উপন্যাস আছে, দ্য ক্রাইং অফ লট 49। দ্য ক্রাইং অফ লট 49-এ it considered a prototype of postmodern literature। এই উপন্যাসে it presents a situation which may be coincidence or conspiracy or a cruel joke। উপন্যাসে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়, এমন একটা ঘটনা ঘটে, কাকতালীয় ঘটনা ঘটে, এমন একটা কাকতালীয় ঘটনা ঘটে যেখানে পাঠকরা কনফিউজড হয়ে যাবে যে এটা কি কাকতালীয় ঘটনা, নাকি এটা একটা ষড়যন্ত্র, নাকি কেউ একজন এখানে মস্করা করছে, তামাশা করছে। প্যারানোইয়া হচ্ছে যখন আপনি চিন্তা করছেন যে কেউ একজন আড়ালে থেকে কলকাঠি নাড়ছে, কেউ একজন ষড়যন্ত্র করছে, কেউ একজন ষড়যন্ত্র করছে। আপনারা কি ম্যাট্রিক্স রিলোডেড মুভিটা দেখেছেন না অনেকেই? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স রিলোডেড, ম্যাট্রিক্স রেভলিউশন, ম্যাট্রিক্স ট্রিলজি, কিয়ানু রিভসের যে মুভিটা, এইখানে যে মতামতটা দেয়া হয়েছে যে উই আর অল লিভিং ইন আ সিমুলেশন, আমরা সবাই একটা মানে কাল্পনিক জগতে বসবাস করছি। আমরা আসলে দিস ইজ নট আওয়ার বডি, উই আর অ্যাকচুয়ালি only a brain in some supernatural beings science lab। এই ওটা হচ্ছে একটা এক্সাম্পল। আমরা আমাদের মধ্যে অনেকেই মনে করেন আমাদের যে আমরা আমাদের যে লাইফটা, এটা ইট ইজ অ্যাকচুয়ালি আ সিমুলেশন। এই যে বিভিন্ন কনস্পিরেসি থিওরি, বিভিন্ন কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করা এবং র্যান্ডম ঘটনার পেছনে কোনো একটা স্ট্রাকচার্ড সিস্টেমের সন্দেহ করা, এটাই হচ্ছে প্যারানোইয়া। এটা প্রচুর ব্যবহার হয় পোস্টমডার্ন নভেলে, এটা প্রচুর ব্যবহার আমরা দেখতে পাই।
প্যারানোইয়া, এটা আপনারা ম্যাট্রিক্স যারা দেখেছেন তারা ফিল করতে পারবেন। ম্যাট্রিক্স আশা করি অনেকেরই দেখার কথা। এই মুভিগুলো আসলে মানে খুব বেশি জরুরি এই থিওরিগুলো বোঝার জন্য। টেকনো কালচার অ্যান্ড হাইপার রিয়ালিটি, এই নামে একটা রচনাই আছে ফ্রেডরিক জেমসনের। ফ্রেডরিক জেমসন এই টেকনো কালচার অ্যান্ড হাইপার রিয়ালিটি এই রচনায় উনি বলেছেন, পোস্ট মডার্নিজম ইজ দ্য কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম। কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম, পুঁজিবাদেরই একটা প্রোডাক্ট হচ্ছে এই পোস্ট মডার্নিজম। According to his logic, society has moved beyond capitalism into the information age. এখন তো আমরা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করি। এটা তো নিশ্চয়ই আপনারা প্রতিদিন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। We are now living in the age of information, in which we are constantly bombarded with advertisement, videos and product placement. আপনারা যারা ফেসবুক ব্রাউজ করেন তারা প্রোডাক্ট প্লেসমেন্ট এইসব নিয়ে আমরা মানে বোমবার্ডেড, জর্জরিত। Many postmodern authors reflect this in their work by inventing products that mirror actual advertisement. এখন এই বিজ্ঞাপনের উপর ভিত্তি করে কেউ যদি এখন সাহিত্য রচনা করে, or by placing their characters in situation which they cannot escape technology. এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে আমরা প্রযুক্তির হাতে বন্দী। এই সায়েন্স ফিকশন মুভিগুলো, সায়েন্স ফিকশন উপন্যাসগুলো যেরকম, যে যখন আমরা বিজ্ঞানের অগ্রগতি হতে হতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই যখন আমরা বিজ্ঞানের হাতে বন্দী, উই আর ট্র্যাপড। সায়েন্স ফিকশন মুভিতে দেখা যায় যে রোবটরা এক সময় পুরো পৃথিবী দখল করছে। মানে সায়েন্স ফিকশন আর কি। পোস্ট মডার্ন লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে বেশি জনপ্রিয়, অনেক বেশি চলছে। সাইবার পাঙ্ক ফিকশন অফ উইলিয়াম গিবসন, অনেক এক্সাম্পল আছে। সায়েন্স ফিকশন টেকনিক্স, হাইপার রিয়েল ইনফরমেশন বম্বার্ডমেন্ট। এই সায়েন্স ফিকশনেরই আরেকটা শাখা হচ্ছে স্টিম পাঙ্ক, সাবজনরা অফ সায়েন্স ফিকশন। এই যে আবার একই সাথে আমরা যে কমিক্স পড়ছি, ম্যাঙ্গা, অ্যানিমে, এগুলোও কিন্তু এটার একটা পার্ট। দিন যত যাচ্ছে অ্যানিমে কিন্তু এখন বিশাল এক ইন্ডাস্ট্রিজ। তারপর সায়েন্স ফিকশন মুভিগুলো, এগুলো এখন মানে প্রচন্ড বিখ্যাত, খুবই খুবই বিখ্যাত। টেকনো কালচার, হাইপার রিয়ালিটি, এটা কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের একটা বৈশিষ্ট্য। মিনিমালিজম, ম্যাক্সিমালিজম, মিনিমালিজম সব সম্পর্কে আপনাদের কারো আইডিয়া আছে? মিনিমালিজম, ম্যাক্সিমালিজম। মিনিমাল মানে হচ্ছে একদম মিনিমাম সবকিছু আমরা আমাদের দৈনন্দিন জীবন যাপন করি। আপনি একটু প্রশ্ন করেন তো, আপনার লাইফের আপনি যেসব জিনিসপত্র ব্যবহার করেন সবই কি আপনার লাগে? আমরা যদি আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাই যেসব জিনিসগুলো না হলেই না, একদম অপটিমাম, একদম মিনিমাম যে জিনিসগুলো থাকলে আমরা মোটামুটি ভালোভাবে বেঁচে থাকতে পারি, সেটাকে বলে মিনিমাল লাইফস্টাইল, মিনিমালিজম। এটাও সাহিত্যেও মানে গল্প উপন্যাস লিখতে গিয়ে দেখা গেল যে একটা গল্প যদি আমরা তৈরি করতে চাই, গল্প যদি গঠন করতে চাই, তাহলে আমাদের খুব বেশি এলিমেন্টের দরকার হয় না, এক্সট্রা কোনো কিছু ইউজ না করে উপন্যাস বা সাহিত্য রচনা করা। এটাও একটা এক্সপেরিমেন্ট। এটারই উল্টা হচ্ছে ম্যাক্সিমালিজম, মানে আমার লাইফে যা দরকার তার থেকে অনেক বেশি যদি কেউ ব্যবহার করে থাকে। ম্যাক্সিমালিজম এটাও কিন্তু পোস্টমডার্ন লিটারেচারের একটা বৈশিষ্ট্য। ডিসঅর্গানাইজড, লেংদি, হাইলি ডিটেইলড,
এত বেশি প্রয়োজন নাই। আচ্ছা, আজান দিচ্ছে তো, আর আমরা তো ওই একটু দেরি করে শুরু করেছি। তাহলে একটু ধৈর্য ধরেন, 2 মিনিট পরে আমি আবার আসছি, এই মিনিমালিজম থেকেই শুরু করব। আর বেশিক্ষণ না, আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব ইনশাল্লাহ। ওকে, লেটস গিভ এ wrap up of today's lecture. আমরা শেষের যে কথাটা বললাম, মিনিমালিজম এন্ড ম্যাক্সিমালিজম। মিনিমালিজম ইন লিটারেচার। আমরা যখন গল্প লেখার কথা চিন্তা করি, তখন গল্পে কি কি উপাদান থাকে? গল্পের যে মেইন অ্যাকশন, মূল যে অ্যাকশনটা, সেটাকে যদি আমরা একদম যতটুকু ডিটেল না দিলেই না, একেবারে মিনিমাম অ্যামাউন্ট অফ ডিটেল দিয়ে যদি আমরা গল্প বা উপন্যাস লিখি বা কবিতা লিখি, তাহলে সেটাকে আমরা বলতে পারি মিনিমালিস্টিক লিটারেচার। আবার ম্যাক্সিমালিজম হচ্ছে যখন একটা জিনিসকে টেনে অনেক বেশি লম্বা করা হয়, অনেক বেশি ডিটেল দেয়া হয়। যেমন আপনারা যদি আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক, এই মক এপিকটা যদি মনে করে থাকেন, ওখানে দেখবেন এখানে অনেক আননেসেসারি ডিটেইল আছে, যেগুলো না থাকলে, যেগুলোকে যদি আমরা কেটেও দেই, পুরো কাহিনী বুঝতে কোনো সমস্যা হবে না। মূল কাহিনীর সাথে কোনো সংযোগ নাই, আননেসেসারি এক্সট্রা ডিটেইলিং। তখন এই জিনিসগুলোকে বলা হয় ম্যাক্সিমালিস্টিক লিটারেচার। মিনিমালিজম যেমন পোস্ট মডার্ন লিটারেচারে দেখা যায় যে একেবারেই, মানে গল্পের মধ্যে কোনো এক্সট্রা আননেসেসারি উপাদান নাই। আবার এমনও উপাদান পাওয়া গেছে, ফর এক্সাম্পল সাপোজ একটা নভেলের মূল কাহিনী হচ্ছে মাত্র 30 পৃষ্ঠা, 28 থেকে 30 পৃষ্ঠা। ফর এক্সাম্পল, আমি বলবো না এটা কোন উপন্যাস, ওই উপন্যাসের মূল কাহিনী 28 থেকে 30 পৃষ্ঠার মধ্যে
কমপ্লিট করে ফেলা সম্ভব, কিন্তু সেই নভেলটা আননেসেসারি এক্সট্রা ডিটেইল দিয়ে টেনে এত লম্বা করা হয়েছে, ওটা 575 পেজ, 575 প্লাস পেজেস, মানে মোর দেন 550 পেজেস। দিজ আর আননেসেসারি এক্সট্রা ডিটেইলস। এখন ওটা কিন্তু দ্যাট ইজ নট বাই মিস্টেক, দ্যাট ওয়াজ ইন্টেনশনাল। ম্যাক্সিমালিস্টিক লিটারেচার, এটাও ম্যাক্সিমালিজম, এটাও পোস্ট মডার্ন লিটারেচারের একটা বৈশিষ্ট্য। আজকে আমরা আমাদের যে টপিকটা দিয়ে শেষ করে ফেলবো, এই টপিকটা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে ম্যাজিক্যাল রিয়েলিজম অর ম্যাজিক রিয়েলিজম। ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক্যাল রিয়েলিজম, দুইটা পার্ট আছে। একটা আছে রিয়েলিজম মানে বাস্তবতা, ম্যাজিক্যাল মানে হচ্ছে জাদু, জাদু বাস্তবতা। আপনারা আশা করি অনেকের নামই জানেন যারা জাদু বাস্তবতার উপর কাজ করেছে। অনেক ল্যাটিন সাহিত্যিক তারা এই ম্যাজিক্যাল রিয়েলিজম উপর বেস করে তারা গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। ম্যাজিক্যাল রিয়েলিজমের বক্তব্যটা কি? The introduction of impossible or unrealistic events into a narrative that is otherwise realistic. The introduction of impossible or unrealistic events into a narrative that is otherwise realistic. একটা রিয়েলিস্টিক গল্পের মধ্যে হঠাৎ করে আনরিয়েলিস্টিক কিছু উপাদান হাজির করা। তার মানে এই না যে পুরো নভেল জুড়ে ম্যাজিক্যাল এলিমেন্ট থাকবে, না, পুরো নভেলে আমরা ম্যাজিক্যাল এলিমেন্ট পাবো না। সাপোজ আপনার গল্পটা হচ্ছে সাপোজ 40 পেজের একটা গল্প, 40 পেজের একটা গল্প, সেই 40 পেজের একটা গল্পের মধ্যে মাত্র 1 পেজ ইজ ডেডিকেটেড টু ম্যাজিক, আর বাকি 39 পেজ ইজ ডেডিকেটেড টু রিয়েলিজম। বাস্তবতায় বেশিরভাগ থাকবে, অল্প একটু ম্যাজিক্যাল টাচ থাকবে, এবং সেই ম্যাজিকটা এতটাই রেয়ার যে সেটা চোখে পড়বে। এমনিতে একটা রূপকথার গল্পে তো অনেক রকম জাদুকরী বিষয়বস্তু থাকে, অনেক ম্যাজিক্যাল এলিমেন্ট থাকে, তখন কিন্তু আমরা প্রস্তুত থাকি, তাই না? আমরা কিন্তু রূপকথার গল্পে মোটামুটি প্রস্তুত থাকি যে এটা একটা রূপকথার গল্প, এখানে গরু আকাশে উঠতেই পারে, এখানে গাছে গাছে হীরার ফুল ফুটতেই পারে, অবাস্তব কিছু না, আমরা এটা প্রিপেয়ার্ড থাকি। কিন্তু ম্যাজিক্যাল রিয়েলিজমে আমরা কিন্তু প্রিপেয়ার্ড থাকি না, মানে দ্যাট ইজ সুইট সারপ্রাইজ ফর আস। মানে রিয়েলিজম বাস্তবতা দেখতে 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 আপনারা ইরানি ছবিগুলো, যেরকম ইরানি বিভিন্ন মানে বেশ ভালো কিছু মুভি আছে, এই মুভিগুলো আমি নাম ভুলে গেলাম, একজন ইরানি ফিল্ম মেকার, এই মুভিগুলো হচ্ছে খুব কষ্টের মুভি, মানে একদম কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি সেই মুভিগুলোতে পাওয়া যায়। সেই বাস্তবতার ছবি ফুটিয়ে তুলতে 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 হঠাৎ করে একটা অবাস্তব উপাদান, সেটা এত বেশি অদ্ভুত লাগে। এমনিতে রূপকথার গল্পে একটার পর একটা ম্যাজিক্যাল এলিমেন্ট আসছে, আমরা কিন্তু ততটা ফিল করি না, কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে হার্শ রিয়েলিটি, বাস্তবতার ছবি ফুটিয়ে তুলতে তুলতে হঠাৎ করে যখন হুট করে একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটে যায়, তখন কিন্তু আমরা অনেক বেশি অবাক হয়ে যাই। ম্যাজিক রিয়েলিজম এইরকম অনেকটা, যদিও এখানে এটাকে অত সহজে ব্যাখ্যা করা যায় না, অত সহজে কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। ম্যাজিক রিয়েলিজম ইজ নট অ্যান ইজি জনরা টু ডিফাইন. It is more an aesthetic style or narrative mood that blends magical elements with realistic atmosphere. মূল কথা কি? Blending magical elements with a realistic atmosphere. খুবই রিয়েলিস্টিক জাদুকরী কিছু উপাদান উপস্থাপনা করবেন, এবং উপাদানটা খুব অল্প হতে হবে, বেশি বেশি দিয়ে দেয়া যাবে না। ইউ ক্যানট অ্যাড এক্সট্রা, আপনাকে একদম মিনিমাম প্রয়োগ করতে হবে জাদু বাস্তবতা। জাদুকরী উপাদান থাকবে, বাট সেটা খুবই কম, খুবই কম। The themes and subjects are often imaginary, fantastic or dream like. সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই
আমরা দেখব যে ম্যাজিক্যাল রিয়েলিজমে যে ম্যাজিকটা ঘটে সেটা বেশিরভাগ সময় কল্পনায় হয়, ফ্যান্টাস্টিক অর ড্রিম লাইক স্টেটে হয়। However, these magical elements are explained in the same way as the regular occurrences that are presented in a manner which allows the real and magical to coexist next to each other and be accepted in the same stream of thought. কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঘটনাটা এমনভাবে ঘটে, বাস্তবতা সবকিছু বাস্তবতা মাফিক চলছে, হঠাৎ করে একটা জাদুকরী উপাদান। আমরা একই সাথে অবাক হই, একই সাথে আমরা উদ্বেলিত হই এবং আমরা কিন্তু সেটাকে একসময় নরমাল বলে মেনে নেই। প্রথমে হঠাৎ করে দেখলে মনে হবে অবাস্তব। কিন্তু ধীরে, ধীরে সেই অবাস্তব unusual, absurd ইনসিডেন্টকেই আমরা রিয়েল বলে ভেবে নেই। The very beginning of the novel sets the overall tone of the text. মানে নভেলের শুরুতেই আমরা এমনভাবে নভেলটা আগাতে থাকে বা গল্প এমনভাবে আগাতে থাকে যে ভেরি রিয়েলিস্টিক। তারপর ভাবে যোগ করে প্রেজেন্টিং ম্যাজিক্যাল ইন্টারওভেন ইনটু দ্য রিয়েল, একদম বাস্তবতার সাথে জড়িয়ে। সারফেস লেভেলে দেখলে মনে হবে অ্যাবসার্ড, অসম্ভব, কিন্তু এটা বাস্তবতার সাথে অ্যাকচুয়ালি ইন্টারওভেন, প্রথিত, গভীরে জড়িয়ে আছে। এখানে এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পল আপনারা পাবেন। অ্যাকশন, এটাও একটা আছে, এটা অবশ্য ততটা মানে সিরিয়াস না পয়েন্টটা। ফ্যাকশন হচ্ছে দ্য মিক্সিং অফ অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল ইভেন্টস উইথ ফিকশনাল ইভেন্টস। ঐতিহাসিক মানে সত্যিকারের ঐতিহাসিক ঘটনার সাথে কাল্পনিক ঘটনাকে মিক্স করে ফেলা, ফ্যাকশন বলে এটাকে। মানে ফ্যাকশন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্ট এবং ফিকশন, ফ্যাক্ট আর ফিকশন কম্বাইন করেই হচ্ছে ফ্যাকশন। মিক্সিং অফ ফিকশন এন্ড ফ্যাক্ট, এটাকে বলে ফ্যাকশন। সত্যিকারের ঐতিহাসিক ঘটনার সাথে কাল্পনিক ঘটনাকে মিলিয়ে দেওয়া। রিডার ইনভলভমেন্ট, এটা তো আমরা একটু আগে মানে শুরুর দিকে বলেছি, যখন রিডারকে ইনভলভ করা হয়, when the reader is involved in the fiction creation, রিডারকে ইনভলভ করা হয়। দেখি আমরা নেক্সট ক্লাসে এটা এটা আমরা আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই থাকি। আপনারা আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট একটা বেস ক্রিয়েট করলাম, ফাউন্ডেশন ক্রিয়েট করলাম যে পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, আমরা প্যাস্টিশ, যে কপি পেস্টের কথা বললাম, ম্যাশআপ, তারপর ইন্টারটেক্সচুয়ালিটি, রেফারেন্স দেয়া, তারপর মেটাফিকশন। এই প্রথম তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম তিনটা ভালো করে খেয়াল করবেন। তারপরে টেম্পোরাল ডিস্টরশন তো আমরা ফিকশনেই আলোচনা করেছি, মডার্ন ফিকশনে সেটা। আর আর যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে সহজ, এগুলো এরকম এক্সপ্লেইন করার কিছু নাই। বাট প্রথম তিনটা আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন, এই যে প্যাস্টিশ, ইন্টারটেক্সচুয়ালিটি অ্যান্ড মেটাফিকশন। আমরা নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু পোস্ট মডার্ন লিটারেচারের সাথে পরিচিত হব, পোস্ট মডার্ন নভেলস অ্যাকচুয়ালি। আমরা আরেকটা আর্টিকেল থেকে আমরা বেশ কিছু পোস্ট মডার্ন নভেলের নাম জানবো, কিছু পোস্ট মডার্ন রাইটারের নাম জানবো এবং আমরা মানে বের করার চেষ্টা করব যে কেন এগুলোকে পোস্ট মডার্ন বলা হচ্ছে, উত্তরাধুনিক উপন্যাস কেন বলা হচ্ছে। এটা আমরা একটু ফিল করার চেষ্টা করব নিজেরা। আপনারা এই ক্যারেক্টার গুলো আর কি একটু মাথায় রাখেন যে এই বৈশিষ্ট্য থাকলে আমরা অ্যাকচুয়ালি কোনো গল্প বা কোনো উপন্যাসকে বা কবিতাকে, কবিতাও হতে পারে, এগুলোকে আমরা পোস্ট মডার্ন বা উত্তর আধুনিক বলতে পারি। শিরিন আফরোজ ল্যাঙ্গুয়েজ খুবই সহজ, আমার মনে হয় না এগুলো আপনারা না পড়ে বোঝার মতো, কঠিন কোনো কথা এখানে নাই।
আমি অলরেডি আপনাদের দিয়ে দেয়া আছে, পোস্ট মডার্ন লিটারেচার ক্যারেক্টারিস্টিক বাই শিরিন আফরোজ। এটাই আপনারা আপাতত রাখেন। আমাদের ফাউন্ডেশন নলেজ হিসেবে এটা ওকে, চলবে। আমরা নেক্সট ক্লাসে পোস্ট মডার্ন নভেলিস্টদের নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে করতে পারেন। আমি আরো ৩-৪ মিনিট আছি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।